ওয়াটার বাজেটিংটা, তারপর হাইড্রোলজি, ক্লাইমেট, ওয়েদার কাকে বলে, অ্যাপ্লিকেশন অফ হাইড্রোলজি, সারফেস ফ্লো, সাবসারফেস ফ্লো, গ্রাউন্ড ওয়াটার ফ্লোর পার্থক্য, ইভাপোট্রান্সপিরেশন কি, ইনফিল্ট্রেশন ফিল ক্যাপাসিটি, রিটেনশন স্টোরেজ, এগুলা কিভাবে করা যায়, হাইড্রোলজিক সাইকেল পুরাটাও দেখছি আমরা। আর পরের ক্লাসে আমরা দেখছি ক্লাউড ফরমেশন, প্রেসিপিটেশন, কোরিওলিস ইফেক্টটা, উইন্ড প্যাটার্ন, টাইপস অফ প্রেসিপিটেশন, টাইপস অফ ক্লাউড, মনসুন, ফ্রন্টগুলা কিভাবে একটার সাথে ধাক্কা খেয়ে বৃষ্টি হয়, উইন্ড ট্রান্সপোর্টেশন, আর গ্লোবাল সার্কুলেশন প্যাটার্ন যেটা হেডলি সেল, ওটাও দেখছি, এবং হাইড্রোলজিক সাইকেলটার একটু ডিটেলে আলাপ করছিলাম আমরা। তো কিছু কিছু আজকে বেশ কতগুলা এক্সেল ফাইলের কাজ আছে, তো আমি এগুলো একটু তাড়াতাড়ি যাই। যে রেইনফলের আমরা তো আগের দিন আমরা দেখছি অরোগ্রাফিক রেইনফল, যেটা ওই যে পাহাড়ে ধাক্কা খেয়ে রেইন হয়, যেটা এভারেস্টে ধাক্কা খেয়ে আমাদের মনসুনটা যেভাবে তৈরি হয়, ওটা অরোগ্রাফিক রেইনফল ফরমেশন। আবার আরেকটা আছে যে সমুদ্রের মধ্যে যে নিম্নচাপ থেকে যে বৃষ্টিটা হয়, যে একপাশে ক্লাউড তৈরি হয়, উইন্ড ট্রান্সপোর্টেশনের মাধ্যমে এয়ার ভেপারটা একটা সময় ক্লাউড তৈরি করে ল্যান্ডে চলে আসে। কিন্তু প্রেসিপিটেশনের আদার ওয়েজ অফ ডিফারেন্সিয়েশন করা যায়, যে লাইট ট্রেন বা মডারেট ট্রেন, এবং প্রেসিপিটেশন বা রেইনফল সবসময় এই ইউনিটে মেজারমেন্ট করা হয়, মিলিমিটার পার আওয়ার। তো তোমাদের যতগুলা মানে ভবিষ্যতে যত কাজ করবা রেইনফল নিয়ে কিংবা অঙ্ক করবা, সব হচ্ছে মিলিমিটার পার আওয়ারে হবে। আর আমাকে কেউ বলতে পারবা যে যেহেতু তোমরা ওপেন চ্যানেল ফ্লো করছো, যে ওয়াটার লেভেলের ইউনিটটা কি? ওয়াটার লেভেল, হ্যালো, জি ম্যাম শুনতে পাচ্ছি। জি ম্যাম শুনতে পাচ্ছি। ওয়াটার লেভেলের ইউনিটটা কি? ওয়াটার লেভেল যে মাপো তোমরা, নাইমুল? জি ম্যাম মনে আসতেছে না। ওয়াটার লেভেলের ইউনিট হচ্ছে, ওয়াটার লেভেলটা আর কি আমি তোমাদেরকে দেখাইছিলাম নাকি আমার থিসিস স্টুডেন্টদেরকে দেখাইছিলাম ওয়াটার লেভেলটা? আমার মনে করতেছে আমাদেরকে দেখাননি ম্যাম। আচ্ছা, ওয়াটার লেভেলটা মেজার করা হয় মিন সি লেভেল থেকে। একটা নদীর ওয়াটার লেভেলকে, ওয়াটার লেভেল হচ্ছে পানির উপরের সারফেসটা, ঠিক আছে? এটা যে পরেরটাতে, এটা পরে গিয়ে বলবো না। এটা বলার কারণ হচ্ছে যে আলটিমেটলি তোমার রেইনফল থেকেই কিউ তৈরি হয়, ডিসচার্জ তৈরি হয়। ডিসচার্জের ইউনিটটা কি এটা তো জানো, মিটার কিউব পার সেকেন্ড, তাই না? জি ম্যাম। ডিসচার্জ জি ম্যাম। তোমরা ওরিফাইস দিয়ে মাপছো, ওই যে ওরিফাইস দিয়ে ফ্লো হয় কিংবা ভি ভি দিয়ে ফ্লো হয়, সেটা হচ্ছে মিটার কিউব পার সেকেন্ডে। সো মিলিমিটার পার আওয়ার থেকে সেই ইউনিটটা কনভার্ট করতে হয় এরিয়া দিয়ে গুণ করে, রেইনফলটা তখন ডিসচার্জে পরিণত হবে। তো রেইন গেজ সেট আপ করার কিছু ওয়ে আছে। আমি তোমাদেরকে এভাবে পড়ালে হয় কি মনে থাকবে না, এই কারণে আমি তোমাদের কিছু ওয়েবসাইট দেখাইতে চাই, সেগুলো দেখাতে হলো ইজি হবে। এটা কি দেখা যাচ্ছে বিএমডির ওয়েবসাইটটা? জি ম্যাম দেখা যাচ্ছে। হ্যাঁ, এখানে বাংলাদেশের উপর অনেকগুলা রেডার আছে। এখন পুরা বাংলাদেশ যাতে কভার হয়, এ কারণে বিএমডি বা বাংলাদেশ মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট, হ্যাঁ এটা কিন্তু বুশরা মুন্নার দুতি না, ঠিক আছে? এটা হচ্ছে বাংলাদেশ মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট। এখানে 32টার মতো স্টেশন আছে পুরা বাংলাদেশে, এবং বেশিরভাগই হচ্ছে অটোমেটেড স্টেশন, এবং রেডার আছে প্রায় 5টার মতো, রেডার আছে প্রায় 5টা। এখানে তোমরা বিভিন্ন অবজারভেশন, রিয়েল টাইম রেইনফল নেটওয়ার্কে গিয়ে দেখতে পাবা। তো এটা হয় কি ওভারল্যাপিং হয়। ওভারল্যাপিং হলে যেটা হয় কি কারেকশন হয় রেইনফলটা, অর্থাৎ একটা রেইন গেজ হয়তো পুরা রংপুর বিভাগের রেইনটা একটা রেডারে আসতেছে, আরেকটা রেডারে হয়তো ঢাকারটা আসতেছে, কিন্তু রংপুরের সাথে ঢাকারটা যখন ওভারল্যাপ করে তখন এই জায়গাটা, মাঝামাঝি জায়গাটার আরেকটু অ্যাকিউরেট ডাটা পাওয়া যায়। হয়তো এখন পুরাটা বুঝবা না কথাটা, কিন্তু কিছুটা হয়তো আইডিয়া করতে পারতেছো যে একটা স্টেশনে ভুল থাকলে অন্য স্টেশনটা দিয়ে সেটা কারেক্ট করা হয়। কি বলছি বুঝছো? যদিও রেডারে অতটা ভুল থাকে না, কারণ রেডার হচ্ছে অনেক সফিস্টিকেটেড মেজারমেন্ট পদ্ধতি। আর আগেকার দিনে আমি তোমাদেরকে সেই আগেকার রেইন গেজ সিস্টেম দেখাবো না, কারণ বাংলাদেশে এখন এই টিপিং বাকেট সিস্টেমগুলো ইউজ করা হয় না। এখন বাংলাদেশেও ফুললি অটোমেটেড গেজ সিস্টেম। সো টিপিং বাকেট কিভাবে কাজ করে এটা আসলে তোমাদের জানা দরকার না, এগুলো অবসলিট, এগুলো আর কেউ ইউজ করে না এখন। এখন হচ্ছে সব রেকর্ডিং গেজ, নন রেকর্ডিং না, মানুষ যে হাতে লিখে সেটা না। রেইনফল হচ্ছে সব এখন অটোমেটেড, এবং এমন ভাবে রেইন গেজটা স্থাপন করতে হবে যেটা একটু উঁচু জায়গায়, সাধারণত
যেটা আমি দেখছি যে মানে আমি যখন বিএমডি তে গেছিলাম যে এটা হচ্ছে এরকম একটা উঁচু জায়গায় একটা এরকম প্ল্যাটফর্ম করে ওই জায়গাটা চতুর্দিক দিয়ে ঘিরে দেয় যাতে গরু মানে কোনো কিছু মানে ওটা সরাইতে না পারে। এবং পুরাটা রাডার হলে তো বিল্ডিং এর মাথার উপর থাকে, আইডিবি ভবনের উপরে একটা দেখছো না গোল আছে রাডার, দেখছো জি কি ম্যাম। আইডিবি ভবনের উপরে? ওইটা জি হচ্ছে ম্যাম, একটা দেখেছি। রেল স্টেশন। আম, ওইখানে হচ্ছে আবার স্যাটেলাইট ইমেজ দিয়েও রেইনফল মেজারমেন্ট করা যায়, সেটা আবার আরেকটা সিস্টেম। সেটা ন্যাশনাল ওশানোগ্রাফিক অ্যান্ড অ্যাটমসফিয়ারিক অ্যাসোসিয়েশন বা নাসা এরা করে। আমি কি তোমাদেরকে এগুলা ক্লাসে দেখাইছিলাম? আমার মনে পড়তেছে না রেইনফল মেজারমেন্টের সিস্টেম গুলা। না ম্যাম, দেখানো হয়নি। আচ্ছা, তাহলে নোয়া রেইনফল মেজারমেন্ট সিস্টেমটা হচ্ছে এখানে এক এক জায়গায় এক এক ভাবে করে। যেমন বাইরের দেশে হচ্ছে এখন পুরোপুরি স্যাটেলাইট বেসড হয়ে গেছে। হ্যাঁ, সো আমরা যদি দেখি একদম একদম রিসেন্ট মানে আধুনিক জগতে যেভাবে মেজারমেন্ট গুলো করা হয় সেটা হচ্ছে আহ অনেক ডিটেলড নেটওয়ার্ক থাকে আর কি এদের। ঠিক আছে, এটা হচ্ছে বাংলাদেশে যেমন 32টা আছে, ওদের হয়তো পুরা ইউএসএ তে 50,000টা স্টেশন আছে। সো যত বেশি ডিটেলড স্টেশন হবে তত বেশি অ্যাকিউরেট রেইন মেজারমেন্ট পাওয়া যাবে। এবং একটা স্টেশন দিয়ে আরেকটা স্টেশনকে কারেক্ট করারও সিস্টেম আছে, যে কোনো কারণে যদি তোমার কোনো স্টেশনের ডাটা হঠাৎ অটো রেকর্ডিং এ ক্যালিব্রেশনের প্রবলেমে ভুল নেওয়া শুরু করছে, তখন আরেকটা স্টেশন দিয়ে সেটাকে কারেক্ট করারও মেথড আছে। এখন ধরো আমি তোমাদেরকে এই একটা ডকুমেন্ট দেখাই, আমাদের ইয়ের দিকেই দেখাবো, আমাদের আমাদের দেশের ভিতরে একটা জায়গা। এই জায়গাটা হচ্ছে যে তোমার বান্দরবান রিজিয়নটা, হ্যাঁ বান্দরবান কক্সবাজার, এই জায়গাটায় এই লালগুলা হচ্ছে রেইন গেজ স্টেশন, অর্থাৎ যেখানে রেইনফল অটো রেকর্ড স্টেশন আছে। মানে এগুলা রেডার না, এগুলা হচ্ছে অটো রেকর্ড হয়, ডেইলি ডাটা কালেক্ট হয়। অলওয়েজ মনে রাখবা রেইনফল হচ্ছে ডেইলি কালেক্ট হয় বাংলাদেশে, আর রেডারে হচ্ছে আওয়ারলি কালেক্ট হয়। কিন্তু যখন আমরা অটো গেজ রেকর্ড বলবো এগুলা হচ্ছে মিলিমিটার পার ডে তে কালেক্ট হয়। তো এই জায়গাটা তো একটা পয়েন্ট। এখন কক্সবাজারের উপরে এই জায়গাটাতে যেখানে তোমার কোনো গেজ নাই, এই জায়গাটায় আমি কোন কোন জায়গার রেইন ইউজ করব, তাই না? এটা কি এই পয়েন্টটা কি বুঝতে পারছো? ধরো কক্সবাজারের এই জায়গাটা একটা রেইন গেজ আছে, কিন্তু দুলা হাজরাতে এই জায়গাটাতে ধরো কোনো রেইন গেজ নাই, তাহলে আমি কার কোথাকার রেইনফলটা ইউজ করব? তার জন্য ওয়েটেড এভারেজ একটা সিস্টেম আছে, যে সব কয়টা বসায়ে কোনটার ইনফ্লুয়েন্স জোন কতটুকু সেইটা দেখে করা হয়। যেমন এখানে প্রবাবলি সবুজগুলা হচ্ছে রেইনফল স্টেশন, এই যে আনোয়ারা, চিটাগাং আনোয়ারাতে একটা রেল স্টেশন আছে, পটিয়াতে আছে, বান্দরবনে আছে, সাতকানি আছে আছে লামাতে আছে, ডুলাহাজরা আছে, নানখিয়ংছড়িতে আছে, কক্সবাজারে আছে, কুতুবদিয়াতে আছে। আর লালগুলা প্রবাবলি অন্য জিনিস। হ্যাঁ, লালগুলা হচ্ছে ওয়াটার লেভেল স্টেশন, ওটা তোমাদের এখন লাগবে না। এখন দেখো এই সবুজটার চতুর্দিকে হচ্ছে একটা ছক দেখতে পাচ্ছ, দাগ কি দেখতে পাচ্ছ? তারপর জি ম্যাম, হচ্ছে দেখা যাচ্ছে। এই লামার চতুর্দিকে একটা একটা দাগ আসছে, তারপর হচ্ছে সাতকানি আর একটা। এটা হচ্ছে অ্যানালাইসিস করে দেখা গেছে যে লামার কতটুকু এরিয়া জুড়ে লামা স্টেশনের রেইনফলটা ইউজ করা যাবে। তাহলে ধরো এখানে একটা জমি আছে, ফসলি জমি আছে ধরো এই লোকেশনটাতে। এখন এই লোকেশনটাতে ফসলি জমি আছে, আমার জানা দরকার যে এই লোকেশনটাতে সামনে কি ধরনের বৃষ্টি হতে পারে খরিফ সিজনে, তাহলে আমার কম সেচ দিলেও হবে। তো আমার আসলে বৃষ্টির ফোরকাস্টিং করা দরকার। সেক্ষেত্রে আমি কোন স্টেশনের বৃষ্টি নিয়ে কাজ করব? এই জায়গাটা এরকম আমি সাতকানিয়া নিয়েও কাজ করতে পারি, লামা নিয়েও কাজ করতে পারি। কিন্তু যেহেতু আমি থিসেন পলিগন মেথডে দেখছি যে লামার ইফেক্টটা বেশি এবং এটা লামা ইফেক্ট জোনের মধ্যে পড়তেছে, তো এই পয়েন্টে আমি লামার রেইনফল নিয়ে কাজ করব। এটাই হচ্ছে থিসেন পলিগনের সিগনিফিকেন্স। ক্লিয়ার কেন থিসেন পলিগন মেথডে রেইনফলের স্টেশন কতটুকু জোন জুড়ে ইনফ্লুয়েন্স করে সেটা বের করা হয়, কারণ একটা অঙ্ক আছে থিসেন পলিগন করার। কিন্তু এটার সাথে একটা কোয়েশ্চেন হচ্ছে যে থিসেন পলিগন কেন করা হয়? তোমরা কি ক্লিয়ার যে কেন থিসেন পলিগন করা হচ্ছে? ম্যাম, আরেকবার একটু বলা যাবে? আম, আচ্ছা, সবুজগুলা যে রেইনফল স্টেশন সেটা বুঝছো? সবুজগুলা জি ম্যাম।
এখন হচ্ছে এত তো টাকা নাই যে প্রতি মিটারে মিটারে একটা করে স্টেশন বসানো যাবে। হ্যাঁ, আর এই জায়গাটা পাহাড়ি, কিন্তু পাহাড়ি জায়গায় কিন্তু স্টেশন বসানো আরো ডিফিকাল্ট। এই যে এই জায়গাটা দেখছো খয়েরি, এই জায়গাটা উঁচা, নীল জায়গাটা জি নিচা। তো তাহলে এই লামার রেইন ইফেক্টটা কতটুক আসবে, লামার আমি বলতে চাচ্ছি যে লামার রেইন গ্যাসটা দিয়ে কোন কোন জায়গায় ওই রেইনফলটা ইউজ করা যাবে সেটা বের করার জন্য এরকম পলিগন পলিগন আইডেন্টিফাই করা হয়। তোমরা কি ক্যাচমেন্ট এরিয়ার ডেফিনেশন কি দিছিলাম তোমাদেরকে? ক্যাচমেন্ট এরিয়ার, জি ম্যাম, যতটুকু এরিয়া জুড়ে বৃষ্টিপাত হচ্ছে সেটা। হ্যাঁ, কিন্তু এটা তো কমপ্লিট ডেফিনেশন হইল না। মানে যতটুকু এরিয়া ধরে বৃষ্টিপাত হচ্ছে সেটা সেটা তারপরে ম্যাম মানে যতটুকু এরিয়া ধরে বৃষ্টিপাত হলে ওই জায়গাটা নদী দিয়ে সে আউটফল হবে। সো লাইক এইটা একটা ক্যাচমেন্ট হতে পারে যে এই পাশে পাহাড় আছে, সো বৃষ্টিটা এইদিকেই পড়বে আর এই নদী দিয়ে এই মহেশখালী চ্যানেলে আউটফ্লো হবে। সো এর এই পয়েন্টটা দিয়ে এই জায়গার পুরাটুকু বৃষ্টির পানি নদীতে যাবে, তাহলে এইটুকু লামা পয়েন্টের সমস্ত বৃষ্টিটা এই চিরিঙ্গা নদী দিয়ে মহেশখালী চ্যানেলে যাবে। সো লামার এটা হচ্ছে ক্যাচমেন্ট এরিয়া। তো থিসেন পলিগনটা ক্যাচমেন্ট এরিয়ার সাথে কিছুটা মিল আছে কিন্তু পুরাপুরি মিল নাই, কারণ ক্যাচমেন্ট এরিয়া হচ্ছে একটা ফিজিক্যাল ডেফিনিশন অ্যাকচুয়ালি যেটা হয়, আর থিসেন পলিগন হচ্ছে ম্যাথমেটিক্যালি এরিয়া ওয়েটেজ দিয়ে বের করা হয় যে কোন জায়গার স্টেশনের কতটুকু মানে ইফেক্ট করবে ওই চতুর্দিকে। এখন আমরা যদি এটাতে চলে যাই তাহলে তোমাদেরকে থিসেন পলিগনের একটা জিনিস দেখাবো। থিসেন পলিগন বের করার জন্য সেকেন্ড পলিগন, আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? না ম্যাম। আচ্ছা, সেকেন্ড। তোমাদের এক্সেল ফাইলটা একটু খুলো, তাইলে আমি তোমাদেরকে একটা এক্সেল দিই। সবাই কি পিসিতে আছো নাকি মোবাইলে? কম্পিউটারে কে কে আছো? জি ম্যাম, আমি পিসিতে আছি। আচ্ছা, তাহলে আমি তোমাদেরকে একটা ফাইল আপাতত দিয়ে দিই। ডাটা রেইনফল নিন। আচ্ছা, এক কাজ করি, যেহেতু মানে বড় এক্সেলে ডিফিকাল্ট হয়ে যাবে, আমি অল্প কিছু ডেটা দিয়ে নতুন একটা এক্সেল ওপেন করি, কারণ আমার কাছে হচ্ছে সব 30 বছরের ডেটা। তো এটা একটু ডিফিকাল্ট হবে তো। আচ্ছা, আমি একটু শেয়ার করি আবার। আমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? জি ম্যাম, দেখা যাচ্ছে। আচ্ছা, তো থিসেন পলিগন মেথডে হচ্ছে এইভাবে ওয়েটেজটা বের করতে হয় যে টোটাল এরিয়া হচ্ছে ধরো এ, এবং টোটাল এরিয়ার একটা ভাগ হচ্ছে যেই ভাগের উপর আমার আমার রেইন গেজটা আছে, এবং এইভাবে একটা ওয়েটেজ বের করতে হয়। এটা যদি তোমাদের হাইড্রোলজি সুব্রামানিয়ার বইটাতে যাও, ওখানে একটা অঙ্ক আছে, দেখো। এটা হচ্ছে কত নম্বর পেজে, পেজ নাম্বার হচ্ছে কোন, তোমরা কি 4th
এডিশনটা কিনছো পেজ নাম্বার 41 পাইছো কি? ম্যাম বইটা আপাতত নেই সাথে। আচ্ছা ওকে, তাহলে আমি তোমাদেরকে এখানে দেখাই। আমি তো তোমাদেরকে বইটা দিছিলাম, দিছিলাম না? মনে তো হয় দিছি। জি বই তো ম্যাম, দিছিলাম। আমাদেরকে দিয়েছিলেন তাহলে একটা এডিশন। ইয়েস ওই ম্যাম। ওই এডিশনটা ওপেন করো। জি ম্যাম, আপনি একটা বই আহ, দিচ্ছেন। কারণ এগুলা আসলে ওই বইয়ের থেকে ইজিলি করানো যায়, এটাই আর কি। তো এখানেও একই রকমই থাকবে, যে খুব ডিফারেন্স হবে তা না দুই এডিশনের মধ্যে। স্ক্রিন দেখা যাচ্ছে না? জি ম্যাম, দেখা যাচ্ছে। আচ্ছা, আমি এখানেই দেখাই এটা আসে কি না। নেট একটু স্লো আজকে। কত নম্বর পেজ বললাম আগেরটাতে তোমাদেরকে? আহ, আমি যেটাতে বললাম আমার কাছে তো 4th এডিশনটা আছে। এক্সাম্পল ম্যাম 2.5 যেটা, 14 আর 14 বলেছিলেন মেবি। 41, 42, 41, 42, 43 এই পেজগুলো। এখন বইটা একটু তোমরা কিনে নিলে ভালো হতো যদি 4th এডিশনটা কিনতে পারতা। তাহলে সামনে রেখে ক্লাস করতে পারলে একটু ধরতে সুবিধা হতো, কারণ আমার সামনে কিন্তু 4th এডিশনটাই আছে। যদিও তোমরা মানে দেখতে পারবা কিনা, আমি স্টপ প্রেজেন্টিং করলে প্রবাবলি দেখতে পাবা। এই যে এটা হচ্ছে তোমার 4th এডিশনটা, এবং এখানে ভালো মতো আর কি মানে প্রত্যেকটা জিনিস ধরে ধরে বলা আছে। এগুলো আসলে সবটা লেকচারে তো আনা যায় না। আমি তাইলে আমার বইটা যেটা নামাইছে ওইটা শেয়ার দিচ্ছি, ওইটা থেকে অঙ্কটা তোমরা হাতে কলমে করতে পারো, এক্সেলে যদি না করতে চাও। বইটা নামায় ফেলছি মোটামুটি। দাঁড়াও। আচ্ছা, দেখা যায় স্ক্রিন? ইয়েস ম্যাম। জি ম্যাম। আচ্ছা, I think this one, radar measurement of rainfall, adequacy of rain gauge station. এমনিতেই দেখতেছে। এই কি শুরু করলা? হ্যাঁ, পেজ নাম্বার 51-এ আছে এখানে। মানে এটা তো অন্য এডিশন, 3rd এডিশনে 51-এ আর 4th এডিশনে 43-তে আছে। এখানে দেখো এই এরিয়াটা ক্যাচমেন্ট এরিয়া হচ্ছে এই পলিগন, এই যে এই বাঁকানো জায়গাটা, এতটুকুর উপরে যে রেইনটা পড়তেছে। এখন ক্যাচমেন্ট এরিয়া তো অনেক বড় হয়, বেঙ্গল মানে বাংলাদেশ ইটসেলফ এর একটা ক্যাচমেন্ট আছে। আমি একদিন বলছিলাম যে ইন্ডিয়া থেকে যখন পানি আসে তখন ইন্ডিয়া একটা আলাদা ক্যাচমেন্ট ধরা যায়, বাংলাদেশ আর একটা আলাদা ক্যাচমেন্ট ধরা যায়। কিন্তু ক্যাচমেন্টের যে বাউন্ডারিটা সেটা কিন্তু ন্যাশনাল বাউন্ডারি না, কারণ ন্যাশনাল বাউন্ডারি হচ্ছে মানুষের দেওয়া, যে এইটার পরে আরেকটা দেশ শুরু। ক্যাচমেন্টের বাউন্ডারিটা নর্মালি উঁচু জায়গা থাকে। সো দেখা যাবে যে আমি তোমাদেরকে যে ডকুমেন্টটা শেয়ার করছিলাম একটু আগে, এই পাশে বোধ হয়,
এখানে তোমার ক্যাচমেন্ট এরিয়াটা ভালো মতো বোঝা যাবে যে এটা একটা পাহাড়ি এরিয়া। সো এই পাহাড়ের এই পাশের পানিটা এইদিকেই যাবে, এই দিক দিয়ে মাতামুহুরী নদীর দিয়ে সাঙ্গু নদী দিয়ে চিটাঙে পড়বে, কারণ এই সাঙ্গুর আপ স্ট্রিম হচ্ছে এটা, এইদিক উঁচা, আর ডাউন স্ট্রিম হচ্ছে চিটাঙে। সো এই পাহাড়ের পানিটা এভাবে রুমা হয়ে চিটাং দিয়ে বঙ্গোপসাগরে পড়বে। আর মাতামুহুরী নদীর এই পাশের দুলাহাজরার বৃষ্টিটা তখন এই মাতামুহুরী নদী দিয়ে কুতুবদিয়া চ্যানেলে পড়বে একটা, আরেকটা হচ্ছে এই মহেশখালী চ্যানেলে পড়বে। সো এখানে এই সবুজটা হচ্ছে একটা ক্যাচমেন্ট, এই যে দেখছো ক্যাচমেন্ট লেখা আছে যে, এই যে আমি যদি আমার ম্যাপটা, এই ম্যাপটা কিন্তু আমারই বানানো, হ্যাঁ আমি ArcGIS দিয়ে ম্যাপটা বানাইছিলাম। এই 3 রুট রিপোর্টের প্রজেক্ট লিডার ছিলাম আমি। তো এই যে একটা সবুজ যেটা দেখতেছো, এই হালকা সবুজ, এটা কিন্তু একটা ক্যাচমেন্ট। এটা হচ্ছে দুলাহাজরা আর নানখিয়াংছড়ি, এই দুইটা জায়গার বৃষ্টি বের হয় হচ্ছে এই যে ছোট্ট একটা নীল রং দেখতেছো না, এই যে এখানে একটা নীল জি ম্যাম। এই লামা জি দিয়ে ম্যাম, বের দেখতে হয়ে পাচ্ছি। যাচ্ছে। সো লামা ডিসচার্জ স্টেশনের ক্যাচমেন্ট এরিয়া আমি আইডেন্টিফাই করছি হালকা সবুজ দিয়ে। আবার এখানে বান্দরবান যে এই নীলটা, এই পুরা সাঙ্গু নদীটা বান্দরবান দিয়ে যে এখান দিয়ে বের হলো, তাই এই ক্যাচমেন্টটা সবুজটা হচ্ছে বান্দরবান ডিসচার্জ স্টেশনের ক্যাচমেন্ট। আর এই পুরাটাতে কোনো রেইন গেজ বসাইতে পারে না এই বাংলাদেশ মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট পাহাড়ি জায়গা দেখে। সো একটাই রেইনফল আছে বান্দরবান। আর তোমরা আমাকে এজ এ ইঞ্জিনিয়ার বলো যে এই রেইনফল দিয়ে তো আর এই দিকের রেইন চলবে না, চলবে? তোমার কি মনে হয় না যে অরোগ্রাফিক ইফেক্টের কারণে রেইন ডিফারেন্ট হবে আপস্ট্রিমে? জি ম্যাম। অবভিয়াসলি। কিন্তু যেহেতু আমাদের কাছে ডাটা নাই, আমরা এই বান্দরবানেরটা হয় এই পুরাটা ক্যাচমেন্টে ইউজ করতাম, কিন্তু সেটা করাটা ভুল হবে, কারণ বান্দরবানের থেকে দুলাহাজরা এইটার কাছে, কাছে না? এটার কাছে তো দুলাহাজরা, এই পয়েন্টটা যদি চিন্তা করো। জি ম্যাম, এটা কাছে। হ্যাঁ, দুলাহাজারটা কাছে। আমি যদি পেইন্ট বাইর করি, ও পেইন্ট দিয়ে তো হবে না, একটা রেড একটা কালি থাকলে ভালো হতো। আমার মাউসটাকে ফলো করো, যে এই যে এখানটা একটা সাদা জায়গা আছে, সাদা জায়গাটা কিন্তু একটু নিচু জায়গা। আমি এইসব জায়গায় ফিল্ড ভিজিটে গেছি, তো এখানে অনেক ছোট ছোট পাড়া আছে, তিন্দু পাড়া টাড়া অনেক পাড়া। এই এখানটায় এই যে এর পাড়াগুলো অবশ্য সব নদীর ধারে ধারে, কিন্তু এই ভিতরের দিকে অনেক সময় লোকজন থাকে, বিভিন্ন উপজাতীয় লোকজনও থাকে, বাঙালিরাও সেটেলমেন্ট করছে। এখন এই জায়গাটায় যে বৃষ্টিটা হবে, যদিও ক্যাচমেন্টে বান্দরবান ছাড়া আর কোনো রেইন গেজ নাই, আমার জন্য তো দুলাহাজরা নেওয়াটা বেটার হবে, তাই না? যদিও জি ম্যাম। সেই জন্য থিসেন পলিগন করে বের করছি যে আচ্ছা দুলাহাজরাটা, দুলাহাজরার দুলাহাজরার রেইনফলটাই এই ক্ষেত্রে ইউজের জন্য উপযুক্ত। আর এই জন্যই থিসেন পলিগন মেথডটা করা হয়। এখন কি ক্লিয়ার? জি ম্যাম। যদিও ফিজিক্যালি এখানটায় যে বৃষ্টি হবে পুরাটাই কিন্তু পাহাড় দিয়ে এই পাশে চলে আসবে এবং নিচে চলে যাবে, এই পাশটায় যাবে না। কিন্তু এই জায়গায় মানে মেঘ কিন্তু পুরো জায়গাটার উপর থাকে। সো এই জায়গায় যে বৃষ্টি হবে, এই পাহাড়ের ওই ধারে, যেহেতু পাহাড় অত বেশি উঁচু না, এখানে বাংলাদেশের পাহাড় কিন্তু মেঘের উপরে না, এটা এভারেস্ট না। সো এখানটায় ধারণা করা যায় যে এই সেম মেঘ দিয়ে পাহাড়ের ওই পাশেও আরেকটা বৃষ্টি হবে, যেটা আপস্ট্রিম থেকে। সো অনেক কিছুর আইডিয়া থাকা লাগবে যে আমার পাহাড়ের উচ্চতা কত, মেঘের উচ্চতা কত, হ্যাঁ, তারপর কোন জায়গা দিয়ে কিভাবে বৃষ্টিটা হয়ে যেতে পারে। সো থিসেন পলিগন মোটামুটি অ্যাকিউরেট রেজাল্ট দেয় যে আচ্ছা হ্যাঁ, যেহেতু এই জায়গাটায় কোনো রেইন গেজ নাই, আমি দুলাহাজরা ইউজ করব, বা এই জায়গাটায় কোনো রেইন গেজ নাই, আমি নাইনখিয়াংছড়ি আছে না, তাই পড়া যাচ্ছে, এটা হচ্ছে নাইনখিয়াংছড়ি, নাইনখিয়াংছড়ি দিয়ে এই পুরা জায়গাটা আমার থিসেন হবে। থিসেন পলিগনের ক্যালকুলেশনের মেথড হচ্ছে এটা। এই ইকুয়েশনটা লিখে নাও সবাই। এই যে এটা হচ্ছে, এখন আমরা কোন ধাপে আছি? আমরা রাডার অলরেডি রেইন গেজ প্রতিষ্ঠিত, এখন আমরা রেইনফল ডেটা নিয়ে কাজ করব। ঠিক আছে, আমার কাছে P1 P2 P6 6টা স্টেশনের ডাটা আছে। এন্ড কোন স্টেশনটা কিভাবে ইফেক্ট করবে ওই এরিয়াতে, তার জন্য A1 A2 A3 A4 A5 A6 6 ভাগে এরিয়াটা ভাগ করা হয়েছে, এবং এই টোটাল এরিয়ার একটা এভারেজ
যদি আমরা টোটাল এরিয়ার এভারেজ রেইনফলটা আমি এখান থেকে পাবো, এবং একইভাবে উল্টাটাও করা যায়। ধরো তোমার এরিয়া 6 জানো কিন্তু P6 জানো না, কিন্তু বাকি সবকিছু জানো, তখন এই P এর সাথে টোটাল এরিয়া গুণ দিয়ে -P1 -P2 করে ডিভাইডেড বাই A6 দিয়ে P6 বের করা যাবে। ক্লিয়ার কি বলছি? একটা অঙ্ক Yes, করি ma'am. তাইলে, এই অঙ্কটা করো তাইলে, একটা সহজ অঙ্ক করি। ডেপথ এরিয়া ডিউরেশন আইসো হাইট precision boundary fraction of total area কিলোমিটার fraction of total area। এই যে এখানে এখানে অবশ্য মানে গোল করে দিছে, সো এটা আসলে হ্যাঁ এই অঙ্কটা দেখো, আমি একটু দেখি তো যে নতুন নতুন ইয়াতে কি অঙ্ক দিছে। এক্সাম্পল 2.5 approximated polygon area। তোমরা কি করবা না আমি এক্সেলে করব তোমাদের জন্য? বলো, আমি কোনো ছাড় ম্যাম, পাইতেছি না। আমরাও একসাথে করি, মানে ফার্স্ট ম্যাথটা একটু একই সাথে করলে সুবিধা হতো। আচ্ছা ঠিক আছে, আমার সাথে সাথে তুলো তাইলে। ম্যাথের থেকে কিন্তু কনসেপ্ট কঠিন বেশি। হ্যাঁ, ম্যাথ কিন্তু কনসেপ্টকে মানে ইজি করে বোঝার জন্য ম্যাথের উদ্ভব হয়েছে। ম্যাথকে কঠিন পাবার কোনো কারণ নাই। মানে আমি জানি না সবাই ম্যাথ শুনলে এত ভয় পেয়ে যায় কেন। রেইন গেজ স্টেশন, তারপর হচ্ছে থিসেন পলিগন এরিয়া। আচ্ছা এখানে ওয়েটেস্ট ফ্যাক্টর, মান্থলি রেইনফল, টোটাল এরিয়া। আচ্ছা থিসেন পলিগন এরিয়া, রেকর্ডেড রেইনফল, থিসেন পলিগন এরিয়া 720, 380, 440, 1040। এরিয়াটা মিটার স্কোয়ারে 800। ঠিক আছে, কি বললাম? আচ্ছা এটা করি কিলোমিটার স্কোয়ারে দিই। হ্যাঁ ওকে, এটাকে জাস্ট চিন্তা ম্যাম, করো একটা কিলোমিটার স্কোয়ার নাকি মিটার স্কোয়ার? কিলোমিটার স্কোয়ারে। ওকে। এখন এখন যেটা করবা, অঙ্ক কি থাকবে এটা হচ্ছে কোয়েশ্চেন। হ্যাঁ, আমি এটাকে বলি থিসেন পলিগন ম্যাথ। ম্যাথে হচ্ছে বেসিক্যালি এটা দেওয়া থাকবে, এমনকি অনেক সময় যেটা করে, কিন্তু আমাদের জন্য তো আঁকাটা ডিফিকাল্ট, যে ম্যাথে ওই যে যেভাবে জিআরিতে যেটা দেওয়া থাকে জাস্ট ছবি দেওয়া থাকে, ছবি থেকে বুঝে নিয়ে এটা আইডেন্টিফাই করতে হয়। তো আমি জাস্ট বলে দিব ছকে, আমি আর ছবি দিব না। সো তোমার প্রতি রেইন গেজ স্টেশনের থিসেন পলিগন ইফেক্ট এরিয়া, আমি যেটাকে বলতেছিলাম এই যে এখানে দেখাইছিলাম প্রবাবলি তোমাদের, এই যে দুলা হাজরার ইফেক্ট এরিয়াটা, ঠিক আছে, এটা এখানে ছবি থেকে হয়তো বের করা যাচ্ছে না, কিন্তু আমি ArcGIS এ কিন্তু এটা ক্যালকুলেট করা 1 সেকেন্ডের কাজ। আমি জাস্ট ক্লিক করলে, রাইট ক্লিক করে এখানে এরিয়াটা দেখা যায়। ArcGIS সফটওয়্যারটা কি কেউ ইউজ করছো? জিআইএস নো ম্যাম, সফটওয়্যারটা? নো ম্যাম। তো ওখানে হচ্ছে তোমার ম্যাপ প্রিপারেশন বা জিওগ্রাফিক্যাল ইনফরমেশন সিস্টেম, যেটা যে মানে তোমাদের যাদের মধ্যে ইন্টারেস্ট আছে তোমরা অনলাইনে QGIS ডাউনলোড করে নিও, এটা ফ্রি সফটওয়্যার, যারা হচ্ছে ভবিষ্যতে জিওগ্রাফি নিয়ে কাজ করতে চাও। হ্যাঁ কি ব্যাপার, ArcGIS তো ফ্রি না, কিন্তু QGIS ফ্রি। ম্যাম, গুগল আর্থের মানে যে ভার্সনটা আছে সেটা না আমি নিয়েছিলাম। গুগল আর্থের কাজ আলাদা, আর জিআইএস আমি যেটা বলতে চাচ্ছি যে QGIS বা গ্রাস, এগুলার আমি তোমাদেরকে কিছু নাম দিয়ে দিচ্ছি। আমার আজকে ইন্টারনেট খুবই স্লো, যেটা আসবে না, লিখে নাও QGIS। আর ArcGIS এর একটা স্টুডেন্ট ভার্সন আছে। ArcGIS এর স্টুডেন্ট ভার্সন হচ্ছে 2000 টাকায় 1 বছর চালানো যায়, 2000 বিডিটি মানে 20 ইউরোতে, যেটা আমি আর কি আগে চালাইতাম। আর QGIS টা হচ্ছে ফ্রি। এটা বেসিক্যালি মানে ম্যাথমেটিক্যালি অ্যাকিউরেট ম্যাপ প্রিপারেশন, এটার কাজ হচ্ছে এটা। সো এটা যারা থিসিস স্টুডেন্ট তাদের লাগে,
কারণ হচ্ছে তোমার এই থিসেন পলিগনটা এখানে এক ক্লিকে তৈরি করা সম্ভব, প্রত্যেকটা থিসেনের এরিয়াটা বের করা সম্ভব, হ্যাঁ, কত ওয়েটেজের তোমার রেইন গেজের। তো এখন ধরো 1, 2 এগুলো হচ্ছে তোমার বিভিন্ন রেইন স্টেশন। তো রেইন স্টেশন প্রত্যেকটার আন্ডারের এই থিসেন এরিয়াটা আমি ধরো জিআইএস থেকে বের করছি, ক্যালকুলেটেড ফ্রম জিআইএস, এটা আমি দিয়ে দিছি তোমাদের যে এতটুকু প্রত্যেকটা রেইন গেজের ইফেক্ট এরিয়া হচ্ছে এতটুকু। আর আরেকটা জিনিস অঙ্কে দেয়া থাকবে, সেটা হচ্ছে রেকর্ডেড রেইনফল। এখন রেকর্ডেড রেইনফল তোমরা তো জানো যে রেইন গেজ ডেইলি রেকর্ড করে, তাই না? এটা তো জানো। হ্যালো, জি ম্যাম। তো ধরো আমি জানুয়ারি মাসের কয়েকদিনের ডেটা নিয়ে কাজ করতেছি, ঠিক আছে? আমি কিছু রেইন গেজ ডেটা, জানুয়ারি মাসেরটা নিয়ে আসলে লাভ নাই, চলো জুলাই মাসেরটা নিয়ে, কারণ জানুয়ারি মাসে বেশি রেইন হয় না। সো মিলিমিটার পার ডে। এখন জুলাই মাসে কিরকম বৃষ্টি হয় কেউ আমাকে একটু গুগল করে বলো তো, ঢাকা শহরে কিরকম বৃষ্টি হয় ডেইলি? কারণ আমি জানি যে ইয়ারলি আমাদের এভারেজ হচ্ছে 2500 মিলিমিটার পার ডে, এটা হচ্ছে আমাদের পার ইয়ার, এটা হচ্ছে আমাদের ইয়ারলি এভারেজ বাংলাদেশের। আর মান্থলি 350 মিলিমিটার পার মান্থ জুলাই মাসে মোটামুটি হয়, ঠিক আছে? তাহলে ডেইলি 35 মিলিমিটার পার ডে কিন্তু অনেক বেশি বৃষ্টিপাত। এটা একটা মানে ড্রাই সিজনে কখনোই হবে না, বৃষ্টির দিনে হবে। তাহলে আমি এখানে ধরলাম 35, 20, 30, এটা আমি মোটামুটি একটা আইডিয়া করে দিচ্ছি যে ডেইলি কিছু কিছু বৃষ্টিপাত হচ্ছে। তাও একদিন গুগল করে দেখো জুলাই মাসে কিরকম বৃষ্টিপাত হয়। কারণ ম্যাম 35, 114 দেওয়া। 114 তো অনেক, হ্যাঁ এটা হতে পারে যে জুলাই মাসে কিন্তু একবার একদিনে 35 সেন্টিমিটার বৃষ্টি হয়েছিল। তো 35 সেন্টিমিটার মানে কিন্তু 350 মিলিমিটার, ঠিক আছে? এইগুলো তাহলে আমরা বাড়ায় দিই, এভারেজে কত আসে? 100 কত? ম্যাম এইখানে আমি আমি আরো বেশি ভ্যালু পেয়েছি, 371 মিলিমিটার লেখা এখানে অন এভারেজ। ওটা কি এভারেজ না ম্যাক্সিমাম? ম্যাম এখানে লিখছে অন এভারেজ জুলাই ইজ দ্য ওয়েটেস্ট মান্থ উইথ হ্যাঁ, ওয়েটেস্ট মান্থ। 371 মিলিমিটার অফ। ঠিক আছে, আমরা তাহলে মোটামুটি 200-300-র মধ্যে রাখি, সমস্যা নেই, একটু কমায় দিলাম, অসুবিধা নেই। একদিন 400 দিয়ে দিলাম, যদি 400 মানে পুরো ঢাকা ভেসে যাবে, ঢাকার ড্রেনেজ ব্যবস্থা করতে ভালো না। আর একদিন দিলাম 112। ডেইলি বৃষ্টিপাত হয় মোটামুটি, আমাদের ওই সময় মনসুন, আমাদের মনসুন পড়াইছিলাম গতদিন, মনে আছে তোমাদের? তো ধরো এটা 1 নাম্বার স্টেশন, 1 নাম্বার স্টেশন হচ্ছে আগারগাঁও, ক্লিয়ার? 2 নাম্বার স্টেশন হচ্ছে, জি ম্যাম। 2 নাম্বার স্টেশন ধরো ওই আমেরিকার এম্বাসিতে একটা আছে, কিন্তু বাংলাদেশের ঢাকার সবচেয়ে ভালো আবহাওয়া স্টেশনটা আমেরিকান এম্বাসির, ওরা ওদের নিজেদেরটা চালায়। তো ধরো ওখানে আর একটু ডিফারেন্ট পাওয়া গেছে। আমি যেহেতু অঙ্ক বানাচ্ছি, আমি ধরো এটা তো দিতে পারবো না, আমি এটার থেকে -1 করে দিলাম আমেরিকান এম্বাসিটা, একটু চেঞ্জ 1 2 3। আর আরেকটা দিব হচ্ছে আমরা ইয়েতে, আরেকটা দিই হচ্ছে ডিউতে, ডিউতে একটা দিই, ডিউতে একটা স্টেশন আছে ডিউ। আর লাস্ট আরেকটা দিই, 4টা দিই, সেটা হচ্ছে উত্তরাতে। মোটামুটি তাহলে কভার হয়। তোমাদের সাইডটা বাদ পড়ে গেল, খিলগার সাইডটা, ওইটা হচ্ছে 2 বাড়ায় দিই, কারণ 2 মিলিমিটার এদিক সেদিক হতেই পারে, এটা হওয়াটা অস্বাভাবিক না। তো যেটা হবে এটা দিই, কন্ট্রোল সি, 1 2 3, এটার সাথে 2 যোগ করে দিই। এখন এটা কিন্তু একটা সিনথেটিক অবশ্যই, কারণ এটা রিয়েল লাইফ না, আমি মাত্র বানাইলাম। সো এখন যেটা হবে, এই টোটালটা আমরা কবে দেখতেছি? তাহলে জুলাই মাসের। এখন আমার থিসেন পলিগনে দেখলাম যে ইফেক্ট এরিয়াটা এতটুকু, তাহলে অঙ্ক তোমাদেরকে এটুক দেওয়া আছে, পাশাপাশি 4টা দেওয়া থাকার কথা, আমি আলাদা আলাদা শিটে নিছি যে এই রেইনফলটা দেওয়া থাকবে এবং প্রত্যেকটা রেইনফল, তাইলে আমরা এই 2টা বাদ দিয়ে দিই, 4টা রেইনফলের 4টা রেইন গেজ স্টেশনের ইফেক্ট এরিয়া দেওয়া থাকবে।
এখন তোমার অঙ্ক করার প্রথম স্টেপ হবে, ফার্স্ট স্টেপ হবে টোটাল এরিয়া বাইর করা। ফার্স্ট স্টেপ টোটাল এরিয়াটা বার করো, যে কতটুকু হচ্ছে আমার ইফেক্ট এরিয়া সাম। ঠিক আছে, ক্লিয়ার? Yes, ma'am. এরপর ওয়েটেজ বাইর করো, 720 ভাগ এত, F4 দিয়ে এটাকে ফিক্সড করে দিই, ডলার সাইন ডলার সাইন। এরপর যেটা হবে এতটুকু, তাহলে এই টোটালটা কিন্তু এক হবে, সাম এক হবে, তাই না? আমি কিন্তু ওয়েটেজ বার করছি, কিভাবে দেখছো? Individual divided by total. হ্যাঁ, প্রত্যেকটাকে টোটাল ওয়েট দিয়ে ভাগ করছি। ঠিক আছে, কি কেউ কিছু না বললে তো হবে না। জি ম্যাম, বাকি সবগুলো সেমন 1 হ্যাঁ, এখন হচ্ছে এক নাম্বারটার ওয়েটেজ কত? 0.27 না? তো আমি যেটা জি করব, ম্যাম, 0.27. এই 0.27 যেহেতু এটার ওয়েটেজ, এটা এটা দিয়ে আমি আমার এক নাম্বারটার প্রত্যেকটা রেইনফলকে গুণ করে দিব এটা দিয়ে। ঠিক আছে, তাহলে 2 নাম্বারটাতে কোনটা দিয়ে গুণ দিব? 2 নাম্বারটারটা দিয়ে। কি বলছি বুঝছো? বুঝছো নাই? তাহলে 3 জি নাম্বারটা, ম্যাম, বুঝতে পেরেছি। 3 নাম্বারটা 3 নাম্বার এরিয়াতে ডিইউ। রাইট, 0.17 আসছে না 3 নাম্বারটা? জি ম্যাম, 0.17 এসছে। ম্যাম, এইখানে তো ম্যাম ওই যে এক্সেলে তো ম্যাম অনেকগুলো এরিয়া ম্যাম আপনি বলেছেন। তোমাদের এতগুলা দিব না রে ভাই, আমার সেটা মাথায় না না আছে। না ম্যাম, সেটা না ম্যাম, ওই খাতায় আচ্ছা, তো এতগুলো একবারে তুলতে পারিনি, এক্সেল ফাইলটা একটু দিয়ে দিন ম্যাম। না অবশ্যই দিব, কিন্তু পরীক্ষাতে এতগুলা ডাটা সেট দিব না, আমি এটা বলছি। ও ও ওকে ম্যাম, ঠিক আছে। বুঝতে পারছো? হ্যাঁ, কিন্তু শিখার সময় কঠিনটা শিখা মনে হয় বেটার, আর কোয়েশ্চেন ইজি পাওয়া বেটার, আমার মতামত। আমার মনে হয় ক্লাসে কঠিনটা শিখা ভালো। আচ্ছা, G5 এখন তাহলে যেটা হলো, আমি এটা কি এটা এটা যদি P1, এটা যদি P4 হয়, P দিয়ে প্রেসিপিটেশন বোঝায়, আর এটা যদি ওয়েটেড 4 হয়, তাহলে এটা কি P4W4 না? কি করছি বুঝছো? ইয়েস ম্যাম, ইয়েস হ্যাঁ, ম্যাম, বুঝতে আর পেরেছি। এটা এটা হচ্ছে P3W3, আর এটা হচ্ছে আমার P3। এটা খুবই মানে সহজ অঙ্ক, এটাই আর কি, মানে যদিও মানে অনেকগুলা দেখে মনে হচ্ছে অনেক কিছু, আসলে ওরকম কিছু না। এটা হচ্ছে P2, এটা P2W2, আর এটা হচ্ছে P1, আর এটা হচ্ছে W1, এটা হচ্ছে P1W1, আর এগুলা হচ্ছে আমার আমি বের করছি হচ্ছে W1, W2, W3, W4, আর এটা হচ্ছে আমার টোটাল এরিয়া, আর এটা হচ্ছে এরিয়া 1, এরিয়া 2, এরিয়া 3, আর এরিয়া 4। তাহলে W1 হচ্ছে বেসিক্যালি এরিয়া 1 বাই এরিয়া। ঠিক আছে, কি বলছি বুঝছো না? আর এরিয়া 2 বাই এরিয়া, আর এরিয়া 3 বাই এরিয়া, মানে আমি তোমাদের বোঝার সুবিধার্থে লিখে দিলাম। এই কাজটা করে W পাইছি, আর P তো আগে থেকে দেওয়া ছিল, P1W1। এখন যদি আমি এভারেজ P বাইর করতে চাই, অফ দি এরিয়া, অর্থাৎ আমার এই টোটাল এরিয়াটার উপরে যে রেঞ্জ, সেটা টাইম সিরিজ আমি বের করব। তাহলে আমার যেটা দরকার, P1W1 যোগ P2W2 যোগ P3W3 যোগ P4W4, টোটালটাকে ডিভাইড করব W1, তাই না?
একটু দেখে বলো ইয়ের থেকে। ওই যে হিসেন পলিগনের যে ফর্মুলাটা সেটা হ্যাঁ হ্যাঁ, ফর্মুলাটা। ম্যাম ওটা তো P1A1 প্লাস P2A2 ডিভাইডেড বাই A1A2 আপ টু AN। হ্যাঁ, ওয়েটেজ আমরা বের করে ফেলছি, তো এখন তো আমাদের আর এ লাগবে না, আমরা তো ডাইরেক্ট ওয়েটেজ বের করে ফেলছি, রেশিওই বের করে ফেলছি। জি ম্যাম। তো জি জি ম্যাম। আমাদের তাহলে জাস্ট এই ফর্মুলাটা ডাইরেক্টলি ইউজ করব, এই যে পি মানে সাম অফ পি বাই ডব্লিউ, যেটা মানে সরি পি ইনটু ডব্লিউ, যেটা পি ডব্লিউ, সাম অফ পি ডব্লিউই হবে হচ্ছে তোমার এভারেস্ট পি, যেটা, কারণ আমি অলরেডি তাহলে প্রত্যেকটা সাম করতে হবে এখন। আমি তাহলে নিয়ে আসি P4W4 P3W3 কপি করব কেমনে? কারণ ডব্লিউ মানে কি? ডব্লিউ মানে হচ্ছে ছোট এরিয়া বাই টোটাল এরিয়া, তাই না? বুঝতে পারছো? সো P1 P ইন্টু ডব্লিউ ডিভাইডেড বাই, মানে P ইন্টু ছোট এরিয়া ডিভাইডেড বাই বড় এরিয়া, যেটা ওইটা অলরেডি আমরা করে ফেলছি, এবং এই জন্য এখন জাস্ট P ইন্টু ডব্লিউ দিয়েই আমার এভারেজটা চলে আসবে। হ্যাঁ, এখন সাম করি। কি হইলো এটা? এটা হচ্ছে পি ডব্লিউ বের হইলো, ক্লিয়ার? মানে ওয়েটেড পি, যেটা আমরা টোটাল এরিয়ারটা বের হলো। এখন আমি যদি প্লট করি জিনিসটা ওই প্রথমগুলার সাথে, ওই যে এইগুলা, এই যে P1, এই যে এটা যদি একটু প্লটিং এর, তোমাদেরকে যদিও প্লট করতে হবে না, আমি জাস্ট দেখানোর জন্যই আনতেছি যে কিরকম আসলো জিনিসটা। আমি কিন্তু অরিজিনাল পিটা আনতেছি, এটা কি খেয়াল করছো? মানে অরিজিনালটা, জি ম্যাম। নট ওয়েটেড। জি ম্যাম। হ্যাঁ, নট ওয়েটেড। আর হচ্ছে উত্তরাটা, এগুলা সবগুলার ওয়েটেড থেকে আমি হচ্ছে বের করছি এই টোটালটা। এখন যদি আমি টোটালটা কপি করি, যেটা আমি বের করছি ওয়েটেড গুলার থেকে, তাহলে দেখো এটা কিন্তু বোঝা যাচ্ছে যে আমি যদি এখন, এটা হচ্ছে থিসেন এভারেজ, যেটা, ঠিক আছে, থিসেন এভারেজ বলে এটাকে, বা ওয়েটেড এভারেজ বলে, ওয়েটেড এভারেজ। এখন আমি যদি আরিথমেটিক এভারেজ করি, তাহলে যেটা হবে, এই প্রত্যেকটাকে যোগ করে 4 দিয়ে ভাগ দিতে হবে, তাই না? আমাদের ডিফারেন্সটা জি ম্যাম। এটা দেখতে হবে আর কি, যে কিরকম 4, তাহলে এই যে 0.5 আর এটা হচ্ছে 0.9, ডিফারেন্সটা কি দেখছো? কিছুটা ডিফারেন্স আছে। এখন যদি এটা আমি প্লট করি, যেহেতু কম ডিফারেন্স কেন, মানে আমি তো সবকিছু কাছাকাছি ভ্যালু নিছি, মানে 350 349, বুঝতে পারছো? আমি তো ভ্যালু গুলা কাছাকাছি দিছি, সো সব কিন্তু ওভারল্যাপ করছে, এটা একটা পয়েন্ট। আর যদি দূরে দূরে নিতাম, তাহলে হচ্ছে দূরে দূরে আসতো। যেমন আমি যদি এখন রংপুর, খুলনা, তারপর সিলেট, চিটাগং আর ঢাকাটা নিয়ে করতাম, এবং বাংলাদেশের ন্যাশনাল এভারেজটা করতাম, তখন দেখতাম 4 রকম ডাটা থেকে এভারেজটা একটু ডিফারেন্ট আসতো। বুঝতে পারছো কি বলছি?
আমি যেহেতু ঢাকার মধ্যে বিভিন্ন পয়েন্ট নিয়ে করছি এবং প্রত্যেকটার ভ্যালু কাছাকাছি রাখছিলাম 350, 349, 348, সো অবভিয়াসলি এভারেজটা ওইটার কাছাকাছি যাবে, সেটা থিসের মেথডেই করো আর আরিথমেটিক। ক্লিয়ার? জি ম্যাম। আচ্ছা, আমি তাহলে এটা তোমাদের দিয়ে দিব, এটা হচ্ছে থিসের মেথড। আর আমি তোমাদের আরো অনেকগুলো ক্যালকুলেশনস দেখাতে চাচ্ছিলাম, তাই আমি একটু তাড়াতাড়ি দেয়, কারণ 9টা পর্যন্ত ক্লাস, তো 9:10 নিব বোধহয়। আচ্ছা, এইটা যদি দেখো যে টেস্ট অফ কনসিস্টেন্সি রেকর্ড, যেটা এটাও যদি আমি বইতে চলে যাই, এই যে এটা আবার আরেকটা জিনিস, এটা হচ্ছে ওয়েটেড এভারেজ না, এটা হচ্ছে ধরো তোমার একটা রেইন গজ আছে, কিন্তু ওই জায়গাটা একটা ভূমিকম্প হয়েছিল বা কোনো কারণে গেজটার পজিশন চেঞ্জ হয়ে গেছে। সো তুমি দেখবা কি, যখন তুমি ওইটার কিউমুলেটিভ এভারেজ নিবা, একটা ব্রেক পাওয়া যায় এবং এইটা থেকে বোঝা যায় যে এই স্টেশনটার ডাটায় কোনো গোলমাল আছে, যার জন্য কিউমুলেটিভ এভারেজ করতে হয়। তাই আমাদের এখন কিউমুলেটিভ এভারেজ করা শিখতে হবে। তোমরা কি দেখতে পাচ্ছ? ইয়ে, জি ম্যাম, ফাইল দেখতে পাচ্ছি। তোমরা তো কিউমুলেটিভ কিভাবে করতে হয় জানো, জানো না? মানে একটা একটা ডাটা Yes, কিভাবে ma'am. কিউমুলেট করতে হয়। হ্যাঁ, তো আমি যদি এই যে এটা দিয়ে, খুব এই ডেটা সেটটা দিয়ে করা যাবে, সো এটা দিয়েই করি P4। সো আমি এই জাস্ট এই ডেটাটা নিলাম, নিয়ে এখানে পেস্ট করলাম। এটা আমি ইউজ করতেছি ফর কনসিস্টেন্সি চেক। এবং আমি প্রথমে 4টা স্টেশন, এখানে কোনো একটা স্টেশনের ডেটায় ভুল আছে ধরো, মানে সেটা ধরো এই জায়গার পর থেকে সে ভুল ডাটা কালেক্ট করছে, ধরো এটা হয়ে গেছে 90, তারপর 80, তারপর 20, 30, 40, 50, 40, 10। হ্যাঁ, এটা একটু ভুল করছে, কিন্তু বাকিগুলা সঠিক আছে। সো আমি কিউমুলেটিভ করতেছি এখন। সো প্রথমটা 350, পরেরটা 200-র সাথে 350 যোগ হবে, সো কিউমুলেটিভলি বাড়তে থাকবে। আর এটা হচ্ছে কিউমুলেটিভ অফ P1, এবং কিউমুলেটিভ অফ P2 হবে হচ্ছে, যেহেতু আমার ইকুয়েশন দেওয়া আছে, এটা অ্যাকুরেটলি চলে আসছে। আবার এখানেও আমার ইকুয়েশন দিয়ে দিই, কিউমুলেটিভ অফ P3, ফলো করতে পারতেছো? আর কিউমুলেটিভ অফ P4। এখন আসো আমার সাথে, কিন্তু কিছুই শুনতে পাচ্ছি না তোমাদের কথাবার্তা। জি ম্যাম আছি। জি ম্যাম, জি ম্যাম আছি। আচ্ছা, এখন কিউমুলেটিভটা একটা স্টেশনের বেলায় আমরা করছি, কিন্তু অন্য স্টেশনগুলোর বেলায় না। মানে যেটা আমি বলতে চাচ্ছি যে একটা স্টেশনে ইরর আছে, এটা আমরা জানি, কিন্তু ধরো আমি সেদিন তোমাদেরকে না, আমার থিসিস স্টুডেন্টদেরকে দেখাইছিলাম যে ইউনিভার্সিটি অফ হাওয়াইয়ের একটা ডেটা সেন্টার আছে, যেখান থেকে লং টার্ম হিস্টোরিক্যাল ডাটা, 30 বছরের ডাটা ডাউনলোড করা যায়, ডেইলি ডাটা। কারণ 30 বছরের ডেইলি ডাটা মানে তো বুঝতেছো ওখানে কয়টা ডাটা সিরিজ, ওখানে হচ্ছে একটা ফাইলে 1950টা ডেটা আছে। সো ওরা এর মধ্যে ডাটা কনসিস্টেন্সি যদি চেক করতে যায়, তখন ওদেরকে কিন্তু এই চেক, ওরা জানবে না কোনটা ভুল আর কোনটা রাইট। তখন হচ্ছে ডাটা কনসিস্টেন্সি চেক করার জন্য ওরা তো জানবে না, এটা তো আমার সিনথেটিক ডাটা, আমি জানি আমি এখানটা একটু ইচ্ছা করে ভুল দিয়ে দিছি, কিন্তু ওইটাতে তো বের করা লাগবে। সো এখানে যেটা হয় যে MC/MA, এই যে এই প্লট করার পর দেখতে হয় যে অন্যগুলার স্লোপের থেকে এই স্লোপটা কতটা ডিফারেন্ট, তখন ওই চেঞ্জটা মানে বের করতে হয় আর কি, এটাই হচ্ছে কথা। এখন আমি যদি কিউমুলেটিভ গুলা প্লট করি, যে এটা কিউমুলেটিভ, ও কিউমুলেটিভ গুলা পাশাপাশি রাখলে আমার জন্য সহজ হইতো, হয়তো প্রত্যেকটা আবার ধরে ধরে ঢোকানো লাগবে।
ওকে, ধরো দেখছো কি ব্রেকটা? বোঝা যাচ্ছে তো যে এই গিডারটায় কোনো প্রবলেম আছে, কারণ 4টা স্টেশনই কিন্তু কাছাকাছি। একটা হচ্ছে আগারগাঁতে, মানে ঢাকার মধ্যে তো এত ডিফারেন্স হওয়ার কথা না। আমার এটা যদি খুলনা আর ঢাকার মধ্যে কম্পেয়ার করলে হয় না, কিন্তু আমি ঢাকার মধ্যে এখন আমি আগারগাঁ, তারপর হচ্ছে ডিইউ না আমেরিকান এমবাসি, তারপর ডিইউ আর হচ্ছে উত্তরার মধ্যে কম্পেয়ার করতেছি। তাইলে অবভিয়াসলি কোনো একটা সমস্যা আছে উত্তরের ডাটাতে, বুঝতে পারছো? কিভাবে চেক করলাম? কিউমুলেটিভ করে। এখন যদি আমি উত্তরের ডাটাকে ঠিক করতে চাই, এই হলুদটাকে টেনে উপরে উঠাবো, কিভাবে উঠাবো? এটাই হচ্ছে কনসিস্টেন্সি ডাটা কারেকশনের অঙ্ক। ক্লিয়ার? জি ম্যাম। ওকে ওকে, তাহলে এখন আমি দেখি ওইটা কি যেন বলছিল, কত m/m কারেকশন রেশিও হচ্ছে c/a, অর্থাৎ সি আর এ যতটুকু নামছে সেটা হচ্ছে এ। এটা কত হয়? এতটুকু ধরো 3000, তাই না? সরি, 3000 বিয়োগ 1000, 2000 না? হলুদ থেকে ছায়ের ডিস্টেন্স কি 2000? তো ম্যাম এটা 3000 বিয়োগ 1500 না? হ্যাঁ, ওকে, রাইট। 3000 বিয়োগ 1500, তাই না? তাহলে কত হয়? 1500। 1500। আর আরেকটা হচ্ছে সোজা গেলে, সোজা সোজা তো এটা তো সোজাই আছে, সোজা আছে c/a। তাহলে সিটা ধরতে হবে হচ্ছে যেখান থেকে ব্রেক হয়েছে সেখান থেকে সোজা, আর ওই উপরেরটা যেখান থেকে ব্রেক হয়েছে সেখান থেকে সোজা, আর উপরেরটা। আমার তো দুইটা একই মনে হচ্ছে আমার ডাটায় আর কি। এখানে হচ্ছে নিচে নামছে, সো যেখান থেকে ব্রেক হয়েছে সেখানটা, আর যেখান থেকে ব্রেক হয়েছে সেইটা সোজাটা। আচ্ছা, ওকে, যেখান থেকে ব্রেক হয়েছে, তাহলে আমার এখানে একটা দাগ টানতে হবে। যেটা করা যায়, একটা 90 ডিগ্রি আমরা ডাটা দিয়ে দিই এখানে। এটা আমি গ্রাফিক্যালি আঁকলাম, কিন্তু মানে আবার যেটা করা যায় যে একদম অ্যাকিউরেট 90 ডিগ্রিতে ডেটা বসায় দিলে পয়েন্ট বসে যাবে। আচ্ছা, এভাবেও করা যায়। তাহলে এই উপরের এটা যেহেতু আমার ডাটা নিচে নামছে আর ওদের ডাটাটা উপরে উঠছিল, সো যাদের ডাটাটা উপরে উঠছিল তাদেরটার হচ্ছে যেখান থেকে ব্রেক হয়েছে সেখান থেকে 90 ডিগ্রি পর্যন্ত। ও একই, তাহলে যেখান থেকে ব্রেক হয়েছে সেখান থেকে 90 ডিগ্রি, এইটুকু কত হয়? এটা 1000 নাকি 1500? 1500 থেকে এটা কত? 2500। জি ম্যাম, 1000, 2500 মাইনাস 1500। তাহলে কত হয়? 1000। হ্যাঁ, মানে এই ডাটাটা, হ্যাঁ মোটামুটি 1000 ধরা যায় আর কি, যদি অ্যাকিউরেটলি বলা যাচ্ছে না। হ্যাঁ 1000, আর এটা কত? 1500। ক্লিয়ার তোমরা? জি ম্যাম। আবার লিখে না দিলে তো সমস্যা হয়ে যাবে, এটা একটু লিখে দিতে হবে। এই পয়েন্টটা হচ্ছে ধরো সি পয়েন্ট, আর এটা ধরো বি পয়েন্ট, আর এটা হচ্ছে এ পয়েন্ট। তাহলে এ হচ্ছে অরিজিনালি হওয়ার কথা, কিন্তু আমার পয়েন্টটা বি তে নেমে গেছে, আর 90 ডিগ্রিতে হচ্ছে সি। তাহলে বি আর সি এর পার্থক্য কত? 1000, তাই না?
ইসি সমান কত? জি ম্যাম, ফার্স্ট 2500 মাইনাস সেকেন্ডের পার্থক্য 1000 জি ম্যাম। 2500 মাইনাস 1500। আর এবি কত? 1500 মাইনাস ম্যাম এবি 3000। হচ্ছে 1500। 3000 মাইনাস 1500। আচ্ছা, এখন কোনটা দিয়ে কোনটা ভাগ দিতে হবে? এটা হচ্ছে ছোটটা উপরে আর বড়টা নিচে, তাহলে হচ্ছে 1000 ভাগ 1500, 0.67 আর সি বাই এ দিয়ে আমি কারেকশন রেশিও দিয়ে annual rainfall data in this way the older records are brought to the new regime of the station. আচ্ছা, আমরা ট্রাই করে দেখি যেখান থেকে ব্রেক হয়েছে ওই পয়েন্ট থেকে, কোন পয়েন্ট থেকে ব্রেক হয়েছে আমাদের হলো 7/6/1995, তাহলে কোনটা সেটা আইডেন্টিফাই করে ওখান থেকে ঠিক করতে হবে। এই যে এখান থেকে ব্রেক হয়েছে, সো নিচে নামছে, তার মানে যোগ করতে হবে, উপরে উঠাইতে হবে। সো 0.667 ইন্টু এদের এভারেজ দেওয়া যায়, এভারেজ অফ এটা বেড়ে যাচ্ছে, এটা যোগ করলে আমি যদি এটা দিই ইন্টু এইটা তাহলে কিছুটা ঠিক হয়, তারপরেও বেড়ে যাবে একটু। ডলার সাইন দিই, ডলার ডলার 2078 অনেক বেশি উপরে উঠে গেছে, তাই না? এটা কিন্তু জি ম্যাম, এটা তো আবার এখানে এসে আপার এখান থেকে ইয়েতেছে। ভেঙে যাচ্ছে বেশি। হ্যাঁ, তাহলে আমাদের এই রেশিওতে কোনো একটা ভুল হয়েছে। এটা প্রবাবলি যে এই পাশেরটা লাগবে 2500 বিয়োগ 3000 বিয়োগ 2500 কত হয়? 500 না? জি ম্যাম, 500। 500 যদি ধরি 0.33 ধরি, তাহলে যেটা হবে এটা ইন্টু এইটা এভারেজ অফ এইটা 1600 যদি হয়, তাহলে চেক করতেছি 2000, 1600, 1300, 1500, 1700, 1700, 1800, 2000, 1900, 2300, 2100, 2600, 2200, 3000, 2400, 3000, 2400। তাহলে যেটা হবে কি, প্রত্যেকটার আলাদা আলাদা রেশিও করলে ইকুয়াল হবে আর কি, মানে সঠিক হবে। এটা বেড়ে যাওয়ার কারণ হচ্ছে আমরা বড়টা দিয়ে করছি, কিন্তু যদি প্রত্যেকটার আলাদা আলাদা রেশিও বের করি তাহলে হচ্ছে অ্যাকিউরেট হবে। কি বলছি বুঝতে পারছো? প্রত্যেকটা পয়েন্টের, কিন্তু প্রত্যেকটা পয়েন্টের করা কিন্তু অনেক ডিফিকাল্ট। সো আমরা মাঝামাঝি পয়েন্টেরটা করতে পারি। এই যে আমার কথা কি বুঝতে পারছো কি বলছি? না মনে হয়। না ম্যাম, ফর্মুলাটাই এখনো ক্লিয়ার না ম্যাম আসলে। আচ্ছা, মানে ওইখানে না টেস্টে আমার মিলাইতে পারতেছি না। ফর্মুলার কথা ভুলে যা, আমি বলতেছি যে তোমার এই পয়েন্টে তো ডিফারেন্সটা অনেক বেশি না হলুদটার সাথে ছায়ের লাস্ট জি ম্যাম। পয়েন্টে, কিন্তু জি ম্যাম। ফার্স্ট পয়েন্টে তো ডিফারেন্সটা অনেক কম। সো জি ম্যাম। আমরা যদি লাস্ট পয়েন্টের ডিফারেন্স দিয়ে সবাইকে বাড়াই তখন তো প্রথম দিকের গুলা বেশি বেড়ে যাবে, জি ম্যাম। কিন্তু প্রত্যেকটার যদি আলাদা আলাদা করে নিতে পারি যে এইটারটা এটার সাথে, এইটারটা এটার সাথে, লাস্টেরটা লাস্টের সাথে, ফার্স্টেরটা ফার্স্টের সাথে, মাঝখানেরটা মাঝখানের সাথে, তাইলে মোটামুটি অ্যাকিউরেট আসে। কি বলছি বুঝছো? জি ম্যাম। কিন্তু জি ম্যাম, তখন বুঝতে সেই পেরেছি। ক্ষেত্রে প্রত্যেকটা রেশিও চেঞ্জ হয়ে যাবে, প্রত্যেকটা। সেই ক্ষেত্রে কিন্তু একটা রেশিও দিয়ে কাজ করলে হবে না, জি ম্যাম, প্রতিটার জন্য ইন্ডিভিজুয়াল একটা করে রেশিও আসবে প্রত্যেকটার তখন। জন্য একটা ইন্ডিভিজুয়াল রেশিও আসবে। তাইলে আমরা সেটা করি, কারণ সেটা হচ্ছে, সেটা আর গ্রাফ থেকে করা লাগবে না, সেটা ডাইরেক্ট ডাটা থেকে করা যাবে। যেটা করা যেতে পারে সেক্ষেত্রে আমি কিউমুলেটিভ P4 কে সরাই দিলাম আর সবগুলা এভারেজ কিউম 1 2 3 করলাম, কারণ এটার এভারেজ ডাটা তখন আমাদের
কাজে লাগবে। আমরা বাকি কিউমুলেটিভ গুলা দিয়ে P4 কে কারেক্ট করব। তো এভারেজ নিয়ে নিলাম এবং সেই ক্ষেত্রে প্রথম দিকে তো ঠিক আছে, তুমি ডিফারেন্স দেখলেই বুঝবা যখন এটা বিয়োগ এইটা হবে। এই টাইপের ফর্মুলাগুলো এমপিরিক্যাল, সো এটা হচ্ছে পুরোটাই এখান থেকে বাড়ছে, দেখছো ডিফারেন্সটা এভারেজ থেকে। এখানে কিন্তু আমি ডিফারেন্স দেখছি, মানে আনএক্সেপ্টেবল পর্যায়ে চলে আসছে 199 থেকে। সো এই ক্ষেত্রে যেটা করতে হবে, এই ছোটটা ভাগ বড়টা, এইটা হচ্ছে আমার রেশিও, এটাই আর কি ইকুয়েশনটা। এখন যেটা হবে এই আমার হচ্ছে এইটার সাথে ইনটু এভারেজের সাথে ইনটু এই রেশিওটা যোগ কিউমুলেটিভ P4 দিলে একটা এভারেজের কি জিনিসটা বাড়বে এবং আগের থেকে ইয়েটা কমে যাবে। এটা করার কারণ আছে, তোমরা হয়তো ভাবতেছো যে এত অল্প ডাটা প্রত্যেকটা ধরে ধরে করা যায়, কিন্তু আমি যেটা বললাম যে যখন তোমরা 30 ইয়ার্স এর হিস্টোরিক্যাল ডেটা নিয়ে কাজ করবা, যে 30 বছরের ডেইলি ডাটা, তখন হচ্ছে 1950টা, তার মধ্যে ধরো 100টা ডাটার প্রবলেম আছে, তখন কিন্তু ধরে ধরে করা যায় না, তখন হচ্ছে এরকম এভারেজে একটা কারেকশন করতে হয়। বুঝতে পারছো কি বলছি? জি ম্যাম। যার জন্য পুরাপুরি অ্যাকুরেট না হলেও কিছুটা আর কি অ্যাডজাস্ট হবে, যে এই হলুদটা একটু উপরে উঠে যাবে। আমি যদি এখন এই ডাটাটা দিয়ে কাজ করি, এক সেকেন্ড, এভারেজের সাথে ওকে, এভারেজের সাথে আমি রেশিওটা গুণ করলাম আর P4 দিয়ে যোগ করলাম। এখন উপরের এই ডাটাটা আমি যদি এখানে নিয়ে আসি, আমি এই ডাটাটা আমি চেঞ্জ করি দেই, যেমনটা কিউমুলেটিভ, তাহলে এখন ও ডাইরেক্ট বেড়ে গেছে, এই জায়গাগুলো একটু বেশি বাড়ছে, কারণ হচ্ছে এই রেশিওটা এভারেজ 1 2 3 কিউমুলেটিভ P4 কিউমুলেটিভ P4 1160। এটা কি আমি পরে চেঞ্জ করছি নাকি এটাই ছিল? না তো, এই যে ডিফারেন্স আছে তো এখানে, তাহলে এটাকে আবার নামাতে হবে। আর যদি এখানে গিয়ে দেখো প্রত্যেকটাকে, তাহলে তারা ধরে ধরে করছে কিনা, এভারেজ অ্যানুয়াল রেইনফল, কারেক্টেড স্লোপ অফ দ্য কার্ভ, অরিজিনাল স্লোপ অফ দ্য কার্ভ, ওইভাবেই করছে, যেভাবে ওইভাবেই আমরা করি। P adjusted value, finalized value, এই অঙ্কটা তোমরা বাসায় করো তো, এই যে 10 নাম্বার, এই যে এই অঙ্কটা টেবল 2.1 এর, দেখছো কোনটা বলছি? জি 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 ম্যাম। এটা একটু করো। আর এখানে জিনিসটা তো দেখছো যে ডেটাটা উপরে উঠে গেছে, কারণ আমি যোগ দিব ডেটাটা, আমার ডেটা যেহেতু নিচে ছিল, আমার অরিজিনাল মানে স্টেশনটা P4 স্টেশনটাতে তো আমি উত্তরাতে যেটা হয়েছে যে ডেটাটা কারেক্ট করতে হবে, কারেক্ট করার জন্য আমি তখন এভারেজে প্রত্যেকটার সাথে একটা রেশিও বের করছি, যে 1 2 3 এর থেকে P4 এর কতটুকু ডিফারেন্স, সেই রেশিওতে আমি তাকে আর কি বাড়ায় দিব। এখন যেটা করা যায় আরেকটা, যে আমি এইটার সাথেই যদি করি তাইলে কি অবস্থা দাঁড়ায় একটু দেখি। আর হচ্ছে না, তাহলেও একসাথে বাড়তেছে না আর কি, আলাদা আলাদা করে বাড়তেছে না। ডিফারেন্স P4, তোমরা এই অঙ্কটা করো কনসিস্টেন্সিতে, কিভাবে হলুদটাকে ছায়ের সমান আনা যায়, বুঝতে পারছো? যদি ধরে ধরে আনতে চাও, ধরে ধরে আনতে পারো, সেক্ষেত্রে এইটার রেশিও ডিভাইডেড বাই এইটার রেশিও,
আর আরেকটা সহজ উপায় আছে যেটা আমরা এমনি রিয়েল লাইফে করি, সেটা হচ্ছে যে এই তিনটার এভারেজটাই আমরা এখানে বসায় দিই যেখান থেকে ডেটার প্রবলেম আছে। মানে এখান থেকে আমরা তো দেখতে পাচ্ছি যে 7/6/1995 পর থেকে ডেটাটা নিচে নেমে গেছে। কিউমুলেটিভ ডেটা, কিন্তু এটা নর্মাল ডাটা না। আমরা যে কিউমুলেটিভ করছিলাম খেয়াল আছে, প্রত্যেকটা যোগ করছিলাম কিন্তু। জি ম্যাম। হ্যাঁ, তো যেখান থেকে ডেটাটা নেমে গেছে সেখান থেকে আমরা যেটা করি যে এই যে এই জায়গাটা থেকে ডেটাটা চেঞ্জ আছে, এই যে 1167। সো এখানটাতে এসে আমরা এই এভারেজটা দিয়ে দিই, ওই তিনটা স্টেশনের এভারেজ। তিনটা স্টেশনের এভারেজ যখন বসায় দিই, কারণ বাকি তিনটা স্টেশনের ডেটা ঠিক আছে এবং এগুলা কাছাকাছি, তখন ওইটা যেটা হয় ওটা কারেক্টেড P4 কিউমুলেটিভ। তখন যেটা হবে যে এটা যদি আমি বসাই এখানে, দেখছো তাহলে যে মিলে যায়। বুঝতে পারছো কি করছি? এই জায়গাটায় হচ্ছে তিনটার এই যে এই 1 2 3 এভারেজ দিছি, যেহেতু এগুলা ভুল। ক্লিয়ার? ইয়েস ম্যাম। এখন তখন আরেকটা যেটা হচ্ছে তোমার হাইড্রোলজি বইয়ের অনেকগুলাই কিন্তু রিয়েল লাইফে গিয়ে আর মানে দেখা যায় যে ইউজ করা যাচ্ছে না। যেমন হাইড্রোলজি বইতে এটা আবার মানে কিভাবে এই কিউমুলেটিভটা থেকে আবার আমি P4 কে ঠিক করব সেইটা আসতে হবে। এখন যদি আমি যাই যে আমার এখানে কিউমুলেটিভ আমি ঠিক করছি, এটা থেকে আমি কিভাবে P4 কে ঠিক করব, তার জন্য যেটা করতে হবে এই প্রত্যেকটা থেকে প্রত্যেকটা বিয়োগ দাও। যে এই যে লাস্টেরটা হচ্ছে এত, তাহলে এর পরেরটাতে ডিফারেন্স হচ্ছে এত মাইনাস এত, তারপরেরটাতে ডিফারেন্স হচ্ছে এইভাবে যদি যাই, তাহলে বুঝতে পারছো কি বলছি? বা 3100, এটাকে তখন ছোট করে নিয়ে আসতে হবে, তাহলে P4টা বের হবে যে 1077 কিউমুলেটিভ করার আগে যেটা ছিল P4। এই যে এই ভ্যালুগুলা যদি আমরা কারেক্ট করতে চাই, যে 351 এই যে এতটুকু হচ্ছে কারেক্ট, কারেক্টেড পি, এটা হচ্ছে কারেক্টেড P4 কিউমুলেটিভ, এটা হচ্ছে কারেক্টেড P4। তাহলে 113 তো প্রত্যেকটা থেকে প্রত্যেক হাজার 40, উল্টা দিকে যেতে হবে। 111, 289, হ্যাঁ। সো এই জায়গাটার ডাটা যেটা ছিল হচ্ছে এটা 90। কথাটা কি বুঝে গেছে কি বলছি? আমরা যে কারেক্টেড করলাম, কিভাবে করলাম খেয়াল করছো? এই যে 90 থেকে 10 পর্যন্ত ভুল ছিল, এটা এখন কারেক্ট করলাম। কিভাবে করছি দেখছো নাকি? জি ম্যাম, দেখেছি। তাহলে উল্টা দিক থেকে বিয়োগ করে আসতে হবে আর কি। সো এটা তখন 0 হয়ে যাবে। আর এটা তখন তোমার এই যে Q7, এটা হচ্ছে কারেক্টেড P4। অঙ্কটা এভাবে করলেও কিন্তু কারেক্ট হচ্ছে, কারণ হচ্ছে মানে আমরা যখন রিয়েল লাইফে কাজ করি এভাবেই কাজ করি, যে তোমার অন্য কয়টা স্টেশনের এভারেজটা দিয়ে ভুল কিউমুলেটিভটা রিপ্লেস করে নিই এবং তারপর উল্টা দিকে গিয়ে যে কয়টা রেইনফল ডাটা ভুল ছিল সেই কয়টাকে রিপ্লেস করে দিই। ওকে, এটা তোমরা নিজেরা দেখলে বুঝবা না এক্সেলটা, আমি তো করলাম নাকি? জি ম্যাম, বুঝবো, না বুঝলে ম্যাম আবার আচ্ছা আচ্ছা ঠিক আপনাকে আছে। আস্ক করবো। আমরা এখন তাহলে আর একটু সামনে যাই। আমাদের মোটামুটি রেইনফলের এই পার্টটা গেছে। প্রেসিপিটেশন মেজারমেন্ট,
ইভাপোরেশন কয়েকভাবে মেজার করা যায়। ইভাপোরেশনের সংজ্ঞা তো তোমাদেরকে লাস্ট দিন বলছিলাম, তাই না? ইভাপোরেশনের ma'am. সংজ্ঞা মনে আছে? হ্যালো হ্যালো, জি ম্যাম, শুনতে পাচ্ছি। ইভাপোরেশনের সংজ্ঞাটা কেউ বলো আমাকে। কই? কি ব্যাপার, কেউ কোনো কথা বলে না? তাইলে তো আমি ক্লাসের মার্কস দিব না কাউকে। হয় ক্লাসে সবাই ভালো ম্যাম মার্কস পাবে, না বলতেছি, তো কেউ পাবে না। আমি হচ্ছে এই নীতিতে ম্যাম চলি। না ম্যাম বলতেছি, ওই যে ম্যাম আমাদের সূর্যের আলোর কারণে যে পানিটা বাষ্পায়িত হয় ওইটা হচ্ছে আহ, মানে মাটির উপরের লেয়ারে যে পানিটা থাকে সেটা বাষ্পায়িত হয়ে যেই বাষ্পটা তৈরি হয় ওই ওই প্রসেসটাই হচ্ছে ইভাপোরেশন। আর ইভাপো ট্রান্সপিরেশন কি? ম্যাম ইভাপো ট্রান্সপিরেশনটা হচ্ছে ওই ম্যাম যে গাছের গাছের পাতার পানিটা ম্যাম যেভাবে বাষ্পীভূত হয় ওটাই ম্যাম ইভাপোট্রান্সপিরেশন ম্যাম। মানে ওই যে প্রস্বেদনের পানিটা হ্যাঁ হ্যাঁ ম্যাম, প্রস্বেদন হয়ে যায়। জি ম্যাম, হ্যাঁ জি হ্যাঁ ম্যাম। হ্যাঁ, ওই প্রসেসটা ইভাপোট্রান্সপিরেশনের মধ্যে পড়েছে। ওইটার ইংরেজি, প্রস্বেদনের ইংরেজি হচ্ছে ইভাপোট্রান্সপিরেশন। Yes, ma'am. প্রস্বেদন থেকে কিন্তু অনেক পানি বের হয়, ভেপার প্রেসার অনেক বেড়ে যায় গাছ যেখানে থাকে। এটা নিয়ে আমি আর কি একটা অ্যানালাইসিস করছিলাম। গাছ যেখানে থাকে সেখানটায় বৃষ্টিপাত বেড়ে যায়। এটা হচ্ছে শুধুমাত্র প্রস্বেদন বেশি হয় দেখে ভেপার প্রেসার বেশি হয়। ভেপার প্রেসার বেশি হয়, কন্ডেনসেশন অফ মেঘ হয়, হয়ে অনেক বৃষ্টি টিষ্টি হয়ে মানে ওই জায়গাটায় আরো সবুজ হয়। সো এটা একটা ভালো গ্রিন সাইকেল আর কি। তো আমি তোমাদেরকে দেখাইতে পারি ফরেস্ট্রির, এটা মনে হয় কোথায় দিয়েছিলাম, অ্যাপেন্ডিক্সে কিনা। যে জায়গাটায় গাছ বেশি থাকে সেই জায়গায় বৃষ্টিপাতের পরিমাণ বেড়ে যায়। এই কারণে ক্লাইমেট চেঞ্জ দূর করার একটা বড় উপায় হচ্ছে গাছ লাগানো। যেহেতু বৃষ্টিপাতের যে জায়গায় বৃষ্টিপাত কম সেই জায়গার জন্য গাছ লাগাতে হবে আর কি। আচ্ছা, এটা আজকে দেখানোর সময় নেই। হারগ্রিভস ইকুয়েশনটা আমরা শিখবো। এখানে যেটা আছে সেটা হচ্ছে, আমি তোমাদেরকে এই এক্সেলটা দিয়ে দিব। এটাতে হচ্ছে টোটাল 1 বছরের ডাটা আছে মনে হয়, 1978 থেকে, না অনেক বছরের, প্রায় 30 বছরের ডেটা আছে। এবং হচ্ছে প্রত্যেক দিনের ডেইলি টেম্পারেচার আছে ডিগ্রি সেলসিয়াসে, কি বলছি বুঝছো? এবং একটু গুছায় দিলে অবশ্য সুবিধা হইতো তোমাদের। যাই হোক, তোমরা এক্সেলে কাজ করছো নাকি করো নাই কখনো? এক্সেলে কাজ কি করা হয়? জি ম্যাম, করা হয়। আচ্ছা, তাহলে মোটামুটি দেখলে এটা বুঝবা। এখানে হারগ্রিভস ইকুয়েশনে কিভাবে ইটিপিটি বের করা যায়, পটেনশিয়াল ইভাপোট্রান্সপিরেশন, সেটার এক্সেল হচ্ছে এটা। সো এটাতে কাজ করতে গেলে তোমরা এক্স্যাক্টলি ইভাপোট্রান্সপিরেশনটা বুঝতে পারবা, কারণ এটা বের করতে গিয়ে অনেক কিছু লাগে। এটা বের করতে গিয়ে লাগে হচ্ছে সোলার কনস্ট্যান্ট বের করা, আর্থের থেকে সূর্যের রিলেটিভ ডিস্টেন্স বের করা, হ্যাঁ, সানসেট অ্যাঙ্গেল বের করা। আমি প্রত্যেকটা আর কি ইকুয়েশন দিয়ে দিছি। তারপর বর্তমানে যে জায়গাটায় আছো, যে জায়গাটার ইভাপোট্রান্সপিরেশন বের করতে চাও, ওই জায়গার ল্যাটিটিউড লঙ্গিটিউড লাগে। তারপর এভাবে সোলার রেডিয়েশন একটা বের হয়। ওই সোলার রেডিয়েশনটা প্রত্যেক দিনের যেহেতু আলাদা, কেন আলাদা এটা কিন্তু আমরা আগের ক্লাসে আলোচনা করছি, যে সূর্যের চারিদিকে যখন পৃথিবী ঘুরে তখন ওই উইন্টারে সূর্য থেকে দূরে সরে যায়, আবার গরমকালে সূর্যের কাছে চলে আসে। তারপর মানে 23 ডিগ্রি অ্যাঙ্গেলে পৃথিবীর নর্থ সাইডটা যখন ঝুঁকে যায়, তখন পৃথিবীর উত্তর সাইডটা ঝুঁকে যায় তখন সূর্যের দিকে, তখন উত্তর সাইডে গ্রীষ্ম হয়। এবং অস্ট্রেলিয়াতে তখন শীতকাল থাকে, যেমন জুলাই মাসে অস্ট্রেলিয়াতে শীতকাল, বরফ পড়ে। কিন্তু আমাদের দেশে জুলাই মাসে গরমকাল, আমেরিকাতে জুলাই মাসে গরমকাল। ঠিক তেমনই ভাবে পৃথিবীটার নর্থ সাইডটা, নর্থ পোল যখন দূরে সরে যায় তখন আমাদের শীতকাল, কিন্তু অস্ট্রেলিয়াতে গরমকাল। হ্যাঁ, সো এই যে এই চেঞ্জের জন্য সোলার রেডিয়েশনটা সারা বছরে কিন্তু ডিফারেন্ট। সোলার রেডিয়েশনটা বছরের 365 দিন ডিফারেন্ট হয়, এবং যার জন্য ওই 365 দিনের ডিফারেন্ট ডাটাটা
আমরা কিন্তু এখানে বসায়ে এটা তোমরা জাস্ট দেখলেই বুঝবা, এটা তোমাদের পরীক্ষাতে আমি ক্যালকুলেট করতে দিব না, কিন্তু ইকুয়েশনটা চাবো এবং ইভাপোট্রান্সপিরেশন কিভাবে ক্যালকুলেট করতে হয় সেটা হয়তো আমি 5টা ডাটা দিয়ে চাবো আর কি। মানে এতগুলা ডাটা না, এখানে তো কয়টা ডাটা আছে, এখানে হচ্ছে টোটাল 7,000, 10,000, 12,000 ডাটা আছে, কিন্তু তোমাদেরকে আমি হয়তো 5টা, মানে এই যে এই 7-8টা ডাটা নিয়ে কিভাবে ক্যালকুলেট করতে হয়, কারণ এটা কি ক্লাসে দেখাবো না তোমরা দেখে নিবা, এটা আর কি আমি জিজ্ঞেস করতে চাচ্ছিলাম। ম্যাম একটু দেখাই দিলে ভালো হয়। 7-8টা, আচ্ছা এক কাজ করো, আগে তোমরা এক্সেলটা দেখো, কারণ না দেখলে না এটা বোঝাতে আধা ঘন্টা লাগবে। আমি এক্সেলটা পুরাটা দিয়ে দিই আজকে, যদি তোমরা জি ম্যাম, আমরা ক্লিক ছোটটা করে দেখি, দেখো, তারপরে এটা দেখি। হ্যাঁ জি দেখলে যেটা হবে যে আমি তখন বুঝাইতে পারবো ইজিলি ক্লাসে। ওকে, আর তোমরা আমাকে 15 মিনিট দাও, তাহলে আমি কিছু কিছু স্লাইড শেষ করতে পারবো। আর হচ্ছে তোমাদেরকে আমি এই যে এটা আসলে খুব একটা ইম্পর্টেন্ট না, এটা না হলেও হবে, উইন্ডের এটা বাদ দেই। হ্যাঁ, এই স্লাইডটা একটু দেখে নিও যে আমাদের হাইড্রোলজিক ইভেন্ট আর ফ্লো রাউটিং এর ব্যাপারটা। যেমন হচ্ছে যে তোমার বৃষ্টি যখন হয়, বৃষ্টি হওয়ার পরে কিন্তু নদীর পানি বাড়ে, এবং এটা কেন হয় এটা নিয়ে কি আমি তোমাদের ক্লাসে আলাপ করছিলাম না, আমার থিসিস ক্লাসে আলাপ করছিলাম, এটা কি একটু মনে করে দিলা, কেন বৃষ্টি হওয়ার পরে নদীর পানি বাড়ে? না ম্যাম, না ম্যাম বলেননি আমাদের। আচ্ছা থিসিস ক্লাসে বলছিলেন। আচ্ছা ওকে, কে আশেক? আচ্ছা এটা দেখো, এই যে আমি তোমাদেরকে রিয়েল, এটা ধরো সাঙ্গুর ক্যাচমেন্ট, হ্যাঁ এটা হচ্ছে সাঙ্গু নদীর মুখ, এদিকে পাহাড় টাহাড় আছে, বৃষ্টি পড়ে এই সাঙ্গু নদীটা চিটাগং দিয়ে আউটফ্লো হয়, তাইলে এটা কি সাঙ্গুর ক্যাচমেন্ট তো নাকি? এইটুক তো শিওর এটা সাঙ্গুর ক্যাচমেন্ট তো। জি ম্যাম, হ্যাঁ জি ম্যাম, জি ম্যাম। এখন এই জায়গাটা তো পাহাড়ি, উপরের দিকটা পাহাড়ি না, সো পাহাড়ি জায়গাটা তোমরা কল্পনা করো যে এটা সবচেয়ে ভালো হয় গুগল আর্থে দেখাইলে। আমি একটু গুগল আর্থে দেখাই, এই জন্য আমি মাঝে মধ্যে গুগল আর্থ ওপেন করি। দেখা যাচ্ছে স্ক্রিন? জি ম্যাম। হ্যালো, জি ম্যাম। আচ্ছা ওকে, এখন এই যে ডিব্রুগড়, এটা ইন্ডিয়াতে, দেখা যাচ্ছে ডিব্রুগড়? ডিব্রুগড়ে এই জায়গাটা কিন্তু নদীর পানি অনেক মানে স্বচ্ছ, বা আমি যদি অরুণাচল প্রদেশের কথাই ধরি, এখানটাই হচ্ছে নদীটা খুব চিকন, নদীটা এই যে ধরো এখানটা থেকে শুরু হয়েছে, এই যে পাহাড়ি ঝর্ণা থেকে শুরু হয়েছে, ঝর্ণা দেখা যাচ্ছে? ঝর্ণা ঝর্ণা কি দেখা যায়? ঝর্ণা যে পড়তেছে, জি ম্যাম, জি ম্যাম, বোঝা যাচ্ছে। হ্যাঁ। তো এই জায়গাটায় কি ভেলোসিটি বেশি, কিন্তু ক্রস সেকশনাল এরিয়া কম, এটা তো ক্লিয়ার নাকি না? তোমরা কি এটা পড়ছো না ওপেন চ্যানেল ফ্লোতে? আমি তো ভাবছিলাম তোমরা এটা ওপেন চ্যানেল ফ্লোতে পড়ছো, যেহেতু মিড টার্মও দিয়ে দিছো, এটা অবভিয়াসলি ওপেন চ্যানেল ফ্লোতে পড়ার কথা। ঠিক আছে, আমি একটু দেখাই এটা। তোমরা কি ওপেন চ্যানেল ফ্লোতে এটা করছো না করো নাই? আমাকে উত্তর দাও।
কোনটা ম্যাম? এই যে কিউ ইজ ইকুয়াল টু ভিএ, এটা জি ম্যাম, ভেলোসিটি ইনটু এরিয়া পড়েছি তো। তো তোমরা তো উত্তর দিচ্ছ না। ম্যাম কথা একটু আগে পরে আসতেছে তো, তাই একটু সমস্যা হচ্ছে। আচ্ছা ওকে, আমি যে একটা ওই যে ক্রস সেকশন একে একে বুঝাইছিলাম না নোমান, ওটা কোথায়? ওটা কি তোমাদের দিই নাই? আচ্ছা বাদ দাও। এখানটায় যেটা হচ্ছে সেটা হচ্ছে কোথায়, এই যে এই জায়গাটার ক্রস সেকশন ছোট, ঝর্ণার ক্রস সেকশন এরিয়া বড় নাকি মোহনার ক্রস সেকশন এরিয়া বড়, এটা বলো আমাকে। ম্যাম মোহনার। মানে মোহনার কি ক্রস সেকশন এরিয়া বড় না ছোট? ম্যাম বড়। হ্যাঁ, আর এই যে ঝর্ণার ক্রস সেকশন এরিয়া ছোট। তো এখানটায় যে বৃষ্টিগুলা হচ্ছে এই যে এই পাহাড়ি জায়গায়, সেই বৃষ্টিটা যখন ঝর্ণার ক্রস সেকশনাল এরিয়া দিয়ে যায় অনেক দ্রুত যায়, ভেলোসিটি বেড়ে যায়। কিন্তু সেইটাই যখন তোমার ফ্ল্যাট ল্যান্ডে এসে পড়ে আর একটু বড় এরিয়া পায়, তখন ছড়ায় ছড়ায় যায় এবং ভেলোসিটি একটু কমে যায়। কথাটা কি ক্লিয়ার? কারণ একই পরিমাণ জি ম্যাম, পানি এরিয়া কিন্তু যাচ্ছে, এরিয়া বেড়ে যায়। জি ম্যাম, বুঝতে পেরেছি। তাহলে ভেলোসিটিও কমে যায়, তাই না ব্যাপারটা? এখন জি ম্যাম। যেটা হয় কি যে তোমার এখানে আমি যদি একটা কন্ট্রোল ভলিউম ধরি, যেটা তোমরা ফ্লুইড মেকানিক্সে পড়ছো, যে ধরো এই আমার কন্ট্রোল ভলিউমটা হচ্ছে এই যে দিব্রু সাইখং ন্যাশনাল পার্কের এই কোণার থেকে দিব্রুগড় পর্যন্ত, এর মধ্যে দেখো ইনপুট আসতেছে দুই দিক থেকে। কি দেখাচ্ছি বুঝছো? আমি একটা স্ক্রিনশট নিই, আমি একটা স্ক্রিনশট নিলেই ক্লিয়ার হয়ে যাবে প্রিন্ট স্ক্রিন। আমি তাহলে এখানে যদি যাই আর এখানটায় আমার যদি এতটুকু কন্ট্রোল ভলিউম হয় এবং আমি ধরো এখান দিয়ে এইটা একটা আমার কিউ ইনপুট আর এটা আরেকটা কিউ আউটপুট, কিউ ইনপুট, দুই দিক দিয়ে দুইটা কিউ ঢুকতেছে আমার কন্ট্রোল ভলিউমে। ধরো আমার কন্ট্রোল ভলিউম হচ্ছে এটা, আমরা যখন মডেলিং করি বা নদীকে যখন আমরা কম্পিউটারে সিমুলেট করি, তখন এখানে আমার দুই দিক থেকে পানি ঢুকতেছে না, সেটা কি দেখছো? Q1 জি ম্যাম। জি আর ম্যাম, Q2, দুটাই। আর আমার আউটপুট তো একটা। জি ম্যাম, আউটপুট একটা। এখন তোমার এইখান থেকে এই পয়েন্ট থেকে এই পয়েন্টে সে ট্রাভেল করতে কিছু ট্রাভেল টাইম তো অবশ্যই আছে, সেটাকে কিন্তু Yes, ma'am. রেসিডেন্স টাইম বলে, আমি প্রথম ক্লাসে বলছিলাম, জি তাই ম্যাম, না? এটা ছোট ম্যাথ করেছিলাম। জি হ্যাঁ, এবং জি ম্যাম। রেসিডেন্স টাইমের মধ্যে এখান থেকে এখানে প্রবাহিত হওয়ার সময় যেটা আমার কন্ট্রোল ভলিউমে থাকবে সেটা কিন্তু রিভারের স্টোরেজ, Yes, ঠিক ma'am. না? হ্যাঁ, তো এইটাই ফ্লো রাউটিং এর বেলায় ইম্পর্টেন্ট কনসেপ্ট, যে আমার যাতে এখন আমি ফ্ল্যাটটাকে ফোরকাস্ট করতে পারি, সো আমাকে মেইনলি বের করতে হবে এই টাইমটা, যে এই ইনপুট থেকে আউটপুট আসতে তার কতটুকু সময় লাগতেছে এবং অ্যাকচুয়ালি কতখানি আসতেছে। যেহেতু ক্রস সেকশন বড় হচ্ছে, সো অবভিয়াসলি ভেলোসিটি একটু হলেও কমে যাচ্ছে, এবং যেহেতু ক্রস সেকশন বড় হচ্ছে তাহলে তার পানির হাইটও কিন্তু কমে যাচ্ছে, পানির যেই জি হাইটে ম্যাম। ঢুকতেছিল তার থেকে নিচু হয়। তাহলে যেটা হবে যে এটাকে বলা হয় হাইড্রোলজিক রাউটিং, যে অ্যাকচুয়ালি ক্যালকুলেট করা যে কতটুকু আসলে আসতেছে পানি। আমি যখন এটাকে বড় করব তাহলে দেখতে পাবা যে ইনপুটের যখনই ইনপুট আসলো তখন কিউ পরিমাণ আউটপুট আসতে কতটুকু পানি লাগতেছে এবং বাকিটুকু আসলে স্টোরেজ হয়ে যাচ্ছে
এবং হাইট কমে গেছে আস্তে আস্তে, এবং এই হাইটটা এই যে অ্যাটেনুয়েশন হলো, যে পানিটা ছড়ায় আসতেছে দেখে হাইটটা কমে গেল, যার জন্য যেই লেভেলের ফ্লাড শুধু এতটুকু জায়গা থেকে আসার কথা ওইটার চান্স একটু কম হয়ে গেল। সো ফ্লাডিং লেভেলটা একটু নিচু হয়ে গেছে ডেঞ্জার লেভেলের থেকে। প্রবলেম হয় অন্যখানে, প্রবলেম হয় হচ্ছে যে আরো জায়গা থেকে পানি আসে, এই যে এখান থেকে আবার নতুন আরেকটা ইনপুট আসবে। সো আমার এখানটায় হয়তো কিছুটা স্টোরেজ হলো, কিন্তু আবার আস্তে 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 এই দিকের ঝর্ণা থেকে আরেকটা পানি অ্যাড হয়েছে। সো আস্তে আস্তে বহু জায়গা থেকে পানি অ্যাড হয়, এবং বাংলাদেশে ঢুকতে ঢুকতে তিস্তা থেকে পানি অ্যাড হয়, দুধকুমার থেকে পানি অ্যাড হয়, এবং হচ্ছে তিস্তা, ধরলা, দুধকুমার তিনটা বড় বড় নদী থেকে পানি অ্যাড হয়, মেঘালয়া থেকে যেগুলার উৎপত্তি। সো যেটা হয় আলটিমেটলি ইনপুট অনেক বেশি খুব ছোট্ট এরিয়ার মধ্যে। সো এই জায়গাটায়ও যেখানে বন্যা হচ্ছে না, বাংলাদেশে এই এতটুকু ট্রাভেল হইতে হইতে অনেক বন্যা হয়ে যায়। সো অনেক শর্ট রেসিডেন্স টাইম, এবং এটাকে তখন 2 থেকে 3 দিনও লাগে না, এখান থেকে এই পানিটা আসতে 1 দিন লাগে। সো যেটা হয় যে এই জায়গাটায় যে পানিটা থাকে ডুবরিতে বা গোয়ালপাড়াতে, সেই পানিটা অনেক উঁচা হয়ে যায়, যদিও এটা ছড়াইছে আরো বেশি, কিন্তু যেহেতু নতুন পানি অ্যাড হয়েছে সো অনেক বেশি উঁচা হয়ে ফ্লাড হয়ে আসে। সো এইটা হচ্ছে একটা হাইড্রোলজির বড় কনসেপ্ট, হাইড্রোলজিক্যাল রিভার রাউটিং। এটার জন্য বেসিক্যালি তোমাদের দুইটা জিনিস জানা দরকার, যে কিউ ইজ ইকুয়াল টু এভি, এবং কিউ আউটপুট ইজ ইকুয়াল টু কিউ ইনপুট মাইনাস স্টোরেজ। আর আরেকটা জিনিস হচ্ছে কিউ আউটপুট হচ্ছে কিউ ওয়ান ইনপুট যোগ কিউ টু ইনপুট। বুঝতে পারছো কি বলছি? কিউ থ্রি ইনপুট। সো বিভিন্ন জায়গা থেকে ইনপুট আসতেছে, ধরো ইন্ডিয়ার বিভিন্ন জায়গা থেকে, ইন্ডিয়া শিলিগুড়ি, হ্যাঁ ইন্ডিয়া ডিব্রুগড়, এবং পুরাটা জায়গাটা আমাদের হচ্ছে বাংলাদেশ, ধরো কুড়িগ্রামে সেটা আউটপুট হয়ে আসছে। হ্যাঁ, এই যে সেকেন্ড ইকুয়েশনটাতে কিউ আউটপুট তো হচ্ছে আমার স্টোরেজে যেটা আছে সেটাই তো স্টোরেজ আমার কিউ জিনিসটা কি? আউটপুট। স্টোরেজ হচ্ছে একটা ডাইনামিক জিনিস, স্টোরেজটা অলওয়েজ চেঞ্জ হয়। এটা হচ্ছে বেসিক্যালি ট্রাভেলিং ওয়াটার থ্রু আ কন্ট্রোল ভলিউম। মানে একটা নির্দিষ্ট টাইমে যতটুকু ওয়াটার থাকে সেটাই না? হ্যাঁ হ্যাঁ, রাইট। না ম্যাম, আমি বলতে চাচ্ছি যে ইনপুট তো মানে আমার দুইটা আহ, দুইটা চ্যানেল থেকে ইনপুট হইতে পারে, অথবা একটা একটা, চ্যানেল থেকেও হ্যাঁ হ্যাঁ ইনপুট হইতে হ্যাঁ হ্যাঁ পারে। তো আমার ইনপুট যেটা হচ্ছে সেটাই আমার ওই একটা নির্দিষ্ট টাইমের জন্য স্টোরেজ। হ্যাঁ। তো হুম, ইনপুট হুম। থেকে স্টোরেজ যদি আমি মাইনাস করে দেই, তাহলে যতটুকু ইনপুট হচ্ছে সেটা থেকে আবার ওই স্টোরেজ মাইনাস না করে দিই, তাহলে জিরো ওইরকম না হচ্ছে। ব্যাপারটা, ওইরকম না ব্যাপারটা। তোমাকে মানে এটাকে কয়েকটা ছোট ছোট ভাগে চিন্তা করতে হবে। এটা হচ্ছে অনেকটা আহ একটা কন্ট্রোল ভলিউমের মধ্যেও আমরা, এটা হচ্ছে ডিফারেন্সিয়াল ইকুয়েশন করা জিনিসটা। জিনিসটা হচ্ছে একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন করা, এভাবে না করলে সলভ করা যায় না, বুঝছো? এটা যখন মানে এটা হচ্ছে একটা ম্যাথমেটিক্যাল রিজন এই স্টোরেজটা রাখা, যে এই সেকশন 1 থেকে সেকশন 2 তে যেতে একটা ছোট স্টোরেজ হইলো, যেটার একটা জি ট্রাভেল ম্যাম, টাইম বুঝতে আছে। পেরেছি। সো ওই স্টোরেজটা আবার পরবর্তীতে কিন্তু কিউ আউটপুটই হয়ে গেল, মুভমেন্ট হইলো না পানিটার, এবং জি ম্যাম। আবার এই পানিটা এখানে মুভ করলো, পানিটা তো মুভিং, মানে পানিটা ম্যাম মুভ এখানে ছোট করে। ছোট এরিয়াতে ভাগ করে হচ্ছে হ্যাঁ হ্যাঁ জিনিসটা হ্যাঁ করা হ্যাঁ হচ্ছে। হ্যাঁ, ছোট ছোট এরিয়াতে ভাগ করে জিনিসটা করা হচ্ছে। এটা সবচেয়ে সুন্দর করে তোমরা বুঝবা রাউটিংটা যখন আমি তোমাদের সাথে একটা ট্রান্সফার ইকুয়েশন, বিকজ ডিসচার্জটাও তোমার ট্রান্সফার হচ্ছে। আমি যদি তোমাদেরকে বলি ডিসচার্জটাও কিন্তু ট্রান্সফার হচ্ছে, ঠিক তেমনি হিটও ট্রান্সফার হয়, কিন্তু হিটের ট্রান্সফার ইকুয়েশনটা ইজিয়ার। তো আমি তোমাদেরকে এক্সেলে হিট ট্রান্সফার ইকুয়েশন, যেটা বেসিক্যালি অ্যাডভেকশন ইকুয়েশন, মানে এটা হচ্ছে ট্রান্সপোর্টেশন ইকুয়েশন, এটা সেম ফর ওয়াটার অ্যান্ড সেম ফর হিট। আর এইটা যখন আমরা এক্সেলে সলভ করব তখন দেখবা একটা সেল থেকে আরেকটা সেলে কিভাবে হচ্ছে মানে পানিটা যায়, বা একটা সেল থেকে আরেকটা